হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের জানালার বাইরে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল এবং ভারী বৃষ্টির ফোঁটা কাঁচের ওপর ক্রমাগত আঘাত করছিল। যেন প্রকৃতিও এই রাতে ঘটতে চলা নিষ্ঠুরতার ওপর নিজের ক্রোধ প্রকাশ করছিল। আরোহী হাসপাতালের বিছানায় অত্যন্ত দুর্বল অবস্থায় বসেছিল এবং তার কোলে দুটি নবজাতক শিশু ঘুমোচ্ছিল, যারা মাত্র কয়েক ঘণ্টা আগেই এই পৃথিবীতে এসেছিল। তার শরীরে এখনও প্রসবের যন্ত্রণা বাকি ছিল, কিন্তু তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল, যা একজন মা হওয়ার অনুভূতি থেকে জন্মেছিল। ঘরের সাদা দেয়াল আর ওষুধের তীব্র গন্ধ তাকে অস্বস্তিতে ফেলছিল, কিন্তু সে নিজের সন্তানদের ঠান্ডা থেকে বাঁচাতে তাদের নিজের বাহুতে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল। তার আশা ছিল যে যখন তার স্বামী বিক্রম সিংহানিয়া নিজের সন্তানদের দেখবে, তখন তার কঠোর হৃদয় গলে যাবে এবং হয়তো তাদের মাঝের দূরত্ব কমে যাবে। হঠাৎ ঘরের দরজা জোরে খুলে গেল এবং বিক্রম সিংহানিয়া তার দামি ও কালো রঙের স্যুট পরে ঘরের ভেতরে পা রাখল, যার পেছনে তার মা সাবিত্রী দেবীও ছিলেন। বিক্রমের মুখে বাবা হওয়ার কোনো আনন্দ বা কৌতূহল ছিল না, বরং তার চোখে বরফের মতো শীতলতা আর ঘৃণা ছিল, যা আরোহীর হৃদয় বিদীর্ণ করার জন্য যথেষ্ট ছিল। সে একবারও ওই নিষ্পাপ শিশুদের দিকে তাকাল না, যারা তারই রক্ত ছিল, এবং না সে আরোহীর শরীরের অবস্থা সম্পর্কে কোনো প্রশ্ন করল। বিক্রম নিজের পকেট থেকে কিছু কাগজ বের করল এবং সেগুলো আরোহীর সামনে বিছানায় ছুঁড়ে দিল, যেন সে কোনো ভিখারিকে ভিক্ষা দিচ্ছে। ওই কাগজগুলোর ওপরে বড় ও মোটা অক্ষরে বিবাহ বিচ্ছেদনামা লেখা ছিল, যা দেখে আরোহীর নিঃশ্বাস এক মুহূর্তের জন্য থমকে গেল। বিক্রম তার গম্ভীর ও আদেশমূলক গলায় বলল যে এখন এই নাটক শেষ করার সময় এসে গেছে, কারণ সে আরোহী আর এই শিশুদের বোঝা আর বইতে পারবে না। সে আরোহীর চোখে সরাসরি তাকিয়ে বলল যে রিয়া তাকে সব বলে দিয়েছে, যে এই বাচ্চারা তার নয় এবং আরোহী কেবল তার টাকা আর সম্মানের জন্য এই পরিবারের সাথে যুক্ত হয়েছিল। বিক্রমের প্রতিটি শব্দ আরোহীর চরিত্রের ওপর এক কলঙ্ক লেপে দেওয়ার মতো ছিল, কিন্তু আরোহী কোনো প্রতিক্রিয়া দিল না আর কেবল চুপচাপ তাকে দেখতে থাকল। বিক্রম ভেবেছিল আরোহী কাঁদবে আর কাকুতি মিনতি করবে, কিন্তু তার শান্ত প্রতিক্রিয়া বিক্রমের অহংকারকে আরও বেশি উস্কে দিল, কারণ সে তাকে নিজের পায়ে পড়ে থাকতে দেখতে চেয়েছিল। সাবিত্রী দেবী এগিয়ে এসে নিজের বিষাক্ত জিভ খুললেন এবং বললেন যে এক অনাথ আর গরিব ঘরের মেয়ে কখনোই সিংহানিয়া বংশের বউ হওয়ার যোগ্য ছিল না। তিনি আরোহীকে খোঁটা দিয়ে বললেন যে তিনি তো আগেই বিক্রমকে বুঝিয়েছিলেন যে এই ধরনের মেয়েদের স্বভাব কেবল ধোঁকা দেওয়া আর বড়লোক পরিবারগুলোকে লুটে নেওয়া হয়। সাবিত্রী নিষ্ঠুরতার সব সীমা পার করে বললেন যে তারা এই হাসপাতালের বিলও ভরবে না, আর আরোহীকে এখনই এই মুহূর্তে নিজের এই জারজ বাচ্চাদের সাথে এখান থেকে বেরিয়ে যেতে হবে। বাইরে তুফান হোক বা বৃষ্টি, তাদের এতে কোনো যায় আসত না, কারণ তাদের নজরে আরোহী আর তার বাচ্চাদের জীবনের কোনো মূল্য ছিল না। আরোহী ধীরে ধীরে তার দুই বাচ্চার কপালে চুমু খেল এবং এক দীর্ঘশ্বাস ফেলে নিজের ভেঙে যাওয়া সাহসকে একত্র করল, কারণ সে জানত যে এখন তর্ক করে কোনো লাভ নেই। সে বিক্রম আর সাবিত্রীর দিকে এমন এক নজরে তাকাল যাতে রাগ নয়, বরং দয়া ছিল, কারণ তারা জানত না যে তারা আজ কি হারাচ্ছে। আরোহী টেবিল থেকে পেন তুলে নিল এবং একটি শব্দেও না বলে কাঁপা হাতে বিবাহ বিচ্ছেদের কাগজে সই করে দিল, যা এই কথার প্রমাণ ছিল যে সে এই অপমানজনক সম্পর্ক থেকে মুক্তি স্বীকার করে নিয়েছে। সে ওই কাগজের সাথে বিক্রমের দিকে তাকিয়ে নিজের চোখে জল আসা আটকে নিল, কারণ সে এই লোকেদের সামনে দুর্বল হতে চাইছিল না। বিক্রম সই করা কাগজগুলো তুলে নিল এবং এক বিজয়ী হাসি দিয়ে বলল যে এখন সে পুরোপুরি স্বাধীন আর শীঘ্রই লিয়ার সাথে নিজের নতুন জীবন শুরু করবে। সে সিকিউরিটি গার্ডদের ডেকে নির্দেশ দিল যে এই মহিলাকে যেন সাথে সাথে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয় এবং নিশ্চিত করতে বলল যে একে যেন আর কখনও সিংহানিয়া ম্যানশনের আশেপাশেও দেখা না যায়। সিকিউরিটি গার্ডরাও নিজের মালিকের আদেশ পালন করে ভেতরে এলো, আর তারা আরোহীকে সাথে সাথে বিছানা থেকে ওঠার ইশারা করল, অথচ সে তখন ঠিকমতো দাঁড়ানোর অবস্থায়ও ছিল না। এই দৃশ্যটি এতটাই অমানবিক ছিল যে করিডোরে দাঁড়িয়ে থাকা নার্সদের চোখেও জল এসে গেল, কিন্তু বিক্রমের ভয়ে কেউ কিছু বলার সাহস পেল না। আরোহী নিজের শরীরের সমস্ত যন্ত্রণাকে উপেক্ষা করে নিজের দুই সন্তানকে একটি পাতলা কম্বলে জড়াল আর টলমল পায়ে ওই ঘর থেকে বাইরে বেরোল, যেখানে সে মাত্র কয়েক ঘণ্টা আগে জীবন দান করেছিল। হাসপাতালের লম্বা আর ঠান্ডা করিডরে হাঁটার সময়
তার মনে হচ্ছিল যেন সে কাঁটার উপর দিয়ে হাঁটছে। কিন্তু তার বাহুতে থাকা ছোট্ট প্রাণগুলোর ওম তাকে এগিয়ে যাওয়ার শক্তি দিচ্ছিল। লোকরা তাকে অদ্ভুত নজরে দেখছিল, আর কিছু লোক নিজেদের মধ্যে কানাকানি করছিল। কিন্তু আরোহীর ধ্যান কেবল এই দিকে ছিল যে সে যত তাড়াতাড়ি সম্ভব এই নরক থেকে বাইরে বেরিয়ে যাক। বিক্রম আর সাবিত্রী তখনও ঘরে দাঁড়িয়ে তার পিঠ দেখছিলেন, আর তারা নিজেদের জয়ে খুব গর্ববোধ করছিলেন। যেমনই আরোহী হাসপাতালের মূল দরজা থেকে বাইরে বেরোল, তখন প্রবল হাওয়া আর মুষলধারে বৃষ্টি তাকে স্বাগত জানাল, যা তার শারীরিক আর মানসিক কষ্টকে আরও বাড়ানোর জন্য তৈরি ছিল। বৃষ্টির জল তার জামাকাপড় ভিজিয়ে দিচ্ছিল, আর ঠান্ডা হাওয়া তার হাড় পর্যন্ত পৌঁছাচ্ছিল, যাতে তার শরীর কাঁপতে শুরু করেছিল। সে নিচু হয়ে নিজের বাচ্চাদের নিজের শরীরের সাথে লেপটে নিল, যাতে বৃষ্টির ফোঁটা ওই নিষ্পাপদের গায়ে না লাগে, যারা এখনও দুনিয়ার নিষ্ঠুরতা সম্পর্কে অজানা ছিল। রাস্তায় গাড়িগুলো দ্রুত চলে যাচ্ছিল আর কাদা ছিটকাচ্ছিল, কিন্তু কেউ একজন একা মা আর তার বাচ্চাদের সাহায্যের জন্য গাড়ি থামানোর প্রয়োজন বোধ করল না। আরোহী রাস্তার ধারে একটি গাছের নিচে দাঁড়িয়ে পড়ল, যাতে কিছুক্ষণ বৃষ্টির হাত থেকে বাঁচতে পারে। কিন্তু প্রকৃতির প্রকোপ কম হওয়ার নাম নিচ্ছিল না। তার শরীর এখন জবাব দিচ্ছিল, আর তার মাথা ঘুরছিল। কিন্তু সে নিজেকে পড়ে যেতে দিল না, কারণ সে জানত যদি সে পড়ে যায় তবে তার বাচ্চাদের কি হবে। সেই মুহূর্তে তার নিজের অতীতের কথা মনে পড়ল, যখন সে নিজের আসল পরিচয় লুকিয়ে বিক্রমকে ভালোবেসেছিল, যাতে সে এক সাধারণ জীবন যাপন করতে পারে আর সত্যিকারের ভালোবাসা পেতে পারে। সে কখনো ভাবেনি যে সারল্য আর সত্যের জন্য সে নিজের অতীতের আসল পরিচয়ের সাম্রাজ্যকে পেছনে ফেলে এসেছিল, সেই সারল্যই আজ তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াবে। তখনই অন্ধকারকে চিরে অনেকগুলো গাড়ির হেডলাইটের আলো তার চোখের ওপর পড়ল, আর একের পর এক 5টি কালো লাক্সারি গাড়ি হাসপাতালের গেটের সামনে এসে থামল। এই গাড়ির কনভয় দেখে ওখানে উপস্থিত গার্ড আর আশেপাশের লোকরা অবাক হয়ে গেল, কারণ এমন গাড়ি কেবল দেশের সবথেকে ধনী আর শক্তিশালী লোকরাই ব্যবহার করত। সবথেকে সামনের গাড়ি থেকে এক বৃদ্ধ ব্যক্তি খুব দ্রুত বাইরে এলেন, যার হাতে একটি বড় কালো ছাতা ছিল, আর তার পেছনে অনেক স্যুটবুট পরা অঙ্গরক্ষকও বাইরে বেরিয়ে এলো। ওই বৃদ্ধ ব্যক্তি দৌড়ে আরোহীর কাছে পৌঁছালেন আর তার সামনে মাথা ঝুঁকিয়ে খুব সম্মানের সাথে দাঁড়িয়ে পড়লেন, যেন তিনি কোনো মহারানীর সামনে দাঁড়িয়ে আছেন। বৃদ্ধ ব্যক্তির চোখে আরোহীর অবস্থা দেখে জল এসে গেল, আর তিনি কাপা গলায় বললেন যে তাদের আসতে একটু দেরি হয়ে গেছে, যার জন্য তিনি ক্ষমা প্রার্থী। তিনি সাথে সাথে নিজের ছাতা আরোহী আর বাচ্চাদের ওপর ধরলেন, আর খুব বিনয়ীর সাথে বললেন যে ভার্মা গ্রুপের উত্তরাধিকারীকে এই অবস্থায় দেখা ওনার জন্য অসহ্য। ইনি ছিলেন সেই মোহন কাকা, যিনি আরোহীকে ছোটবেলা থেকে বড় করেছিলেন, আর যিনি ভার্মা সাম্রাজ্যের সবথেকে অনুগত ম্যানেজার ছিলেন। আরোহী মোহন কাকার দিকে তাকাল, আর তার চোখে সেই পুরনো আত্মবিশ্বাস ফিরে এলো, যা গত কয়েক বছরে কোথাও হারিয়ে গিয়েছিল। আরোহী কোনো কথা না বলে নিজের পুরনো আর ভেজা চটিগুলো ওভাবেই ছেড়ে দিল, আর মোহন কাকার সাহারায় ওই চমৎকার গাড়ির দিকে এগিয়ে গেল, যা তার জন্য দরজা খুলে দাঁড়িয়েছিল। অঙ্গরক্ষকরা তার চারদিকে একটি বেষ্টনী তৈরি করে নিল, যাতে কেউ তাকে দেখতে না পায়, আর তাকে সুরক্ষিতভাবে গাড়ির ভেতরে বসাল। যখনই আরোহী গাড়ির মখমলি সিটে বসল, তার মনে হল যে তার পুরনো পৃথিবী তার জন্য অপেক্ষা করছিল। এমন এক পৃথিবী যেখানে সে কারো স্ত্রী বা বউ নয়, বরং এক শাসক ছিল। সে নিজের সন্তানদের শুকনো তোয়ালে দিয়ে জড়ালো আর গাড়ির হিটারের অনুভব করে জানালার বাইরে থেকে ওই হাসপাতালের দিকে তাকালো। সে মনে মনে শপথ নিল যে আজ যে বিক্রম সিংহানিয়া তাকে বৃষ্টির মধ্যে পোকামাকড়ের মতো বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে, একদিন সেই বিক্রমই তার সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্টের ভিক্ষা চাইবে। সে মোহন কাকাকে বলল যে এখন আমাদের বাড়ি ফেরা উচিত, আর কাল সকালে সবথেকে আগে উকিলদের টিমকে তৈরি করা হোক, কারণ এখন খেলা বদলে গেছে। আরোহীর মুখ এখন এক ভীতু অবলা নারীর নয়, বরং এমন এক শক্তির ছিল যে পুরো শহরকে নিজের আঙুলের ওপর নাচানোর ক্ষমতা রাখত। সে নিজের চোখের জল মুছে ফেলেছিল, আর তাদের জায়গায় এখন চোখে এক ঠান্ডা আগুন জ্বলছিল, যা সিংহানিয়া সাম্রাজ্যকে ছাই করে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। কনভয় ধীরে ধীরে এগিয়ে চলল, আর বৃষ্টির ফোঁটা চিরে অন্ধকারে মিলিয়ে গেল, কিন্তু নিজের পেছনে এক ঝড়ের সংকেত রেখে গেল। বিক্রম তখনও অপরে জানালার বাইরে তাকাচ্ছিল, কিন্তু তার একটুও আন্দাজ ছিল না যে মহিলাকে সে এইমাত্র ঘরছাড়া করল সে আসলে কে ছিল,
সে নিজের অজ্ঞচার অহংকারের নেশায় মত্ত ছিল আর ভাবছিল যে সে নিজের জীবনের সবথেকে বড় বিপদ দূর করে দিয়েছে, কিন্তু সে জানত না যে সে বিপদ দূর করেনি, বরং এক ঘুমন্ত সিংহীকে জাগিয়ে দিয়েছে যে এখন শিকার করার জন্য বেরিয়ে পড়েছে। গাড়ির ভেতরে আরোহী নিজের ছেলে আর মেয়ের মুখের দিকে মন দিয়ে তাকালো, যারা এখন শান্তিতে ঘুমোচ্ছিল, আর তার মনে হলো যে এই বাচ্চারা তার দুর্বলতা নয়, বরং তার সবথেকে বড় শক্তি হবে। সে নিজের ফোনে একটি নম্বর ডায়াল করল, যা গত 3 বছর ধরে বন্ধ ছিল, আর যেমনই অন্যদিক থেকে কল তোলা হলো, সে কেবল একটি বাক্য বলল যে আমি ফিরে আসছি। এই ফিরে আসা কেবল তার ছিল না, বরং এটি ছিল সেই ন্যায়ের ফিরে আসা, যা এই নিষ্ঠুর দুনিয়ায় প্রায়ই টাকা আর ক্ষমতার নিচে চাপা পড়ে যায়। আরোহী জানত যে আসার সময় খুব কঠিন হবে, কিন্তু এখন তার কাছে হারানোর মতো কিছু ছিল না, আর পাওয়ার জন্য পুরো আকাশ ছিল। এই রাত এক নিষ্পাপ স্ত্রীর হত্যা করেছিল, আর তার জায়গায় এক নির্দয় বিজনেস টাইকুনের জন্ম হয়েছিল, যে নিজের শত্রুদের তাদেরই ভাষায় জবাব দিতে জানত। বৃষ্টি তখনও চলছিল, কিন্তু এখন তা আরোহীকে ঠান্ডা দিচ্ছিল না, বরং তার জেদকে আরও মজবুত করছিল। শহরের আলো পেছনে রয়ে যাচ্ছিল, আর আরোহীর কনভয় শহরের সেই অভিজাত এলাকার দিকে এগিয়ে যাচ্ছিল, যেখানে কেবল কোটিপতিরা থাকত। এটি ওই শহরেরই এক দ্বিতীয় দিক ছিল, যাকে বিক্রম সিংহানিয়ার মতো লোকেরা নিজেদের স্বপ্ন ভাবত, কিন্তু আরোহীর জন্য তা ছিল তার নিজের উঠোন। মোহন কাকা পেছনে ফিরে তাকালেন আর জিজ্ঞেস করলেন যে তাদের কি সিংহানিয়া পরিবারের বিরুদ্ধে এখনই কোনো ব্যবস্থা নেওয়া উচিত, নাকি তারা অপেক্ষা করবেন। আরোহী খুব শান্তস্বরে উত্তর দিল যে এখন তাদের নিজেদের জয়ের উৎসব পালন করতে দাও, কারণ উঁচুতে উঠলে পড়ার চোট বেশি লাগে। সে বলল যে আমরা তাদের ধীরে ধীরে বরবাদ করব, যাতে তারা প্রতিদিন সেই যন্ত্রণা অনুভব করতে পারে যা তারা আজ তাকে দিয়েছে। আরোহীর কথায় এতটাই গভীরতা আর গাম্ভীর্য ছিল যে গাড়িতে থাকা প্রত্যেক ব্যক্তি বুঝে গেল যে আসতে চলা ঝড় খুব ভয়ানক হতে চলেছে। গাড়ি এক বিশাল আর রাজকীয় প্রাসাদের গেটের সামনে থামল, যার ওপর বড় সোনালি অক্ষরে ভার্মা এস্টেট লেখা ছিল, আর গেট নিজের থেকেই খুলে গেল। শত শত চাকর আর কর্মচারী বৃষ্টিতেও সারি বেঁধে নিজের মালকিনকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়েছিল, যে বহু বছর পর নিজের ঘরে ফিরছে। আরোহী এক দীর্ঘশ্বাস নিল আর নিজের সাথে কথা দিল যে এখন সে আর কখনো কারো সামনে মাথা নওয়াবে না, আর না কাউকে নিজের আবেগের সাথে খেলতে দেবে। সে নিজের অতীতের দরজা সবসময়ের জন্য বন্ধ করে দিল আর ভবিষ্যতের নতুন চৌকাঠে পা রাখল। 5 বছরের সময় কারো জন্য খুব ছোট হতে পারে, কিন্তু আরোহীর জন্য এটি এক পুরো যুগের সমান ছিল, যাতে সে নিজের পুরনো পরিচয়কে পুরোপুরি মুছে এক নতুন অস্তিত্ব বানিয়ে নিয়েছিল। মুম্বাইয়ের গগনচুম্বী ইমারতগুলোর মাঝে দাঁড়িয়ে ভার্মা টাওয়ারের সবথেকে ওপরের তলায় নিজের বিশাল অফিসের কাঁচের দেওয়ালের পাশে দাঁড়িয়ে আরোহী শহর দেখছিল। এখন সে সেই ভীতু আর দুর্বল আরোহী ছিল না, যাকে এক রাতে বৃষ্টির মধ্যে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, বরং এখন সে ব্যবসা জগতের মুকুটহীন রানী ছিল, যাকে লোকরা আয়রন লেডি নামে জানত। তার শরীরে এখন সস্তা কাপড় নয়, বরং আন্তর্জাতিক ডিজাইনারদের তৈরি দামি স্যুট থাকত, আর তার চোখে এখন জল নয়, বরং এমন এক চমক ছিল যা দেখে বড় বড় শিল্পপতিরাও নিজের নজর নামিয়ে নিত। ভার্মা গ্রুপ গত 5 বছরে অভূতপূর্ব উন্নতি করেছিল, আর এর পুরো কৃতিত্ব আরোহীর তীক্ষ্ণ বুদ্ধি আর কঠোর সিদ্ধান্তকে যেত, যে ডুবতে থাকা প্রজেক্টকেও সোনার খনিতে বদলে দিয়েছিল। অফিসের এক কোণায় তৈরি আলিশান প্লে এরিয়ায় 5 বছরের বাচ্চা আরিয়ান আর অনন্যা নিজের জগতেই মগ্ন ছিল, আর কোনো ধাঁধা সমাধানের চেষ্টা করছিল। আরিয়ান দেখতে একদম নিজের বাবা বিক্রমের মতো ছিল, কিন্তু তার চোখে আরোহীর মতো বুদ্ধিমত্তা আর স্থিরতা ছিল। অন্যদিকে অনন্যার হাসিতে এমন এক নিষ্পাপতা ছিল যা যে কারুর মন জয় করতে পারত। আরোহী ফিরে নিজের সন্তানদের দেখল, তখন তার মুখের কঠোরতা এক মুহূর্তের জন্য গলে গেল, আর সেখানে এক মায়ের ভালোবাসা ফুটে উঠল, যে এই 5 বছরে একাই নিজের সন্তানদের বড় করেছিল। সে নিশ্চিত করেছিল যে তার সন্তানরা যেন দুনিয়ার সব খুশি পায়, আর তাদের কখনো ওই বাবার অভাব অনুভব না হয় যে তাদের জন্মানোর পরই প্রত্যাখ্যান করেছিল। এই বাচ্চারাই তার শক্তি ছিল, আর এদের জন্যই সে দিনরাত এক করে ভার্মা সাম্রাজ্যকে এত উচ্চতায় পৌঁছে দিয়েছিল যাতে কেউ দ্বিতীয়বার তাদের আঘাত করার সাহস না করতে পারে। তখনই কেবিনের দরজা নক হল, আর আরোহীর ব্যক্তিগত সচিব সমীর হাতে এক ফাইল নিয়ে প্রবেশ করল, যার মুখে সবসময়ের মতো গাম্ভীর্য ছিল। সমীর টেবিলে ফাইল রেখে জানালো যে সিংহানিয়া গ্রুপের তরফ থেকে বিনিয়োগের জন্য ক্রমাগত 10বার প্রস্তাব এসেছে, আর ওই লোকরা এখন খুব হতাশ হয়ে পড়েছে। আরোহীর ঠোঁটে এক ব্যঙ্গাত্মক হাসি খেলে গেল,
কারণ সে জানত যে এই দিন নিশ্চয়ই আসবে যখন বিক্রম সিংহানিয়াকে তার সামনে হাত পাততে হবে। সে ফাইল তুলল আর বিক্রমের স্বাক্ষর দেখল, যাকে সে একসময় খুব ভালোবাসত, কিন্তু এখন সে কেবল ঘৃণা অনুভব করছিল। সে সমীরকে নির্দেশ দিল যে সিংহানিয়া গ্রুপকে জানিয়ে দেওয়া হোক যে ভার্মা গ্রুপের সিইও তাদের প্রস্তাব বিবেচনা করতে রাজি আছেন, কিন্তু এর জন্য একটি শর্ত থাকবে। আরোহী ইচ্ছে করে এখনও নিজের পরিচয় প্রকাশ করেনি, কারণ সে চেয়েছিল যে বিক্রমকে মিথ্যে আশা দেওয়া হোক, আর তারপর তাকে সেই উচ্চতা থেকে ফেলা হোক যেখান থেকে ওঠা অসম্ভব হয়। অন্যদিকে শহরের অন্য প্রান্তে সিংহানিয়া ইন্ডাস্ট্রিজের অফিস এক জনশূন্য আর বিষণ্ণ জায়গায় পরিণত হয়েছিল, যেখানে কর্মচারীদের মুখে ভয় আর অনিশ্চয়তা পরিষ্কার দেখা যাচ্ছিল। বিক্রম সিংহানিয়া নিজের কেবিনে বসে মাথা ধরেছিল, কারণ ব্যাংকগুলো তাকে আর ঋণ দিতে পরিষ্কার মানা করে দিয়েছিল, আর পুরনো বিনিয়োগকারীরা একে একে সাথ ছাড়ছিল। গত 5 বছরে তার কোম্পানির গ্রাফ ক্রমাগত নিচে নেমেছিল, কারণ সে কখনো জানতেও পারেনি যে তার আগের সাফল্যগুলোর পেছনে আরোহীর অদৃশ্য সাহায্য আর রণনীতি ছিল। যখন আরোহী চলে গেল, তখন সে নিজের সাথে সেই সৌভাগ্যকেও নিয়ে গেল যা সিংহানিয়া পরিবারকে বাঁচিয়ে রেখেছিল, আর এখন বিক্রম নিজের ভুলের জালে ফেসে গিয়েছিল। সে চিৎকার করে নিজের ফিন্যান্স ম্যানেজারকে বাইরে বের করে দিচ্ছিল, কারণ কেউ তাকে সেই খবর দিতে পারছিল না যা সে শুনতে চাইছিল, যে তার কোম্পানি বেঁচে যাবে। এরই মাঝে কেবিনের দরজা নক না করেই খুলল আর রিয়া ভেতরে এলো, যার হাতে শপিং ব্যাগ ছিল আর মুখে ছিল বেপরোয়া ভাব। রিয়ার কোম্পানির অবস্থার সাথে কোনো লেনদেন ছিল না, তার কেবল নিজের আলিশান জীবনধারা আর আসতে চলা এঙ্গেজমেন্ট পার্টির চিন্তা ছিল, যা শহরে সবথেকে রাজকীয় হওয়া উচিত ছিল। সে বিক্রমের টেবিলে একটি ম্যাগাজিন ছুড়ে দিয়ে বলল যে তার এঙ্গেজমেন্টের জন্য সেই হীরের হারটিই চাই যা এই ম্যাগাজিনের কভার পেজে আছে, তার দাম যাই হোক না কেন। বিক্রমের রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল, আর সে রিয়াকে বোঝানোর চেষ্টা করল যে এখন কোম্পানি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আর তাদের নিজেদের খরচের নিয়ন্ত্রণ রাখতে হবে। কিন্তু রিয়া তার একটি কথাও শুনল না, আর তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করল যে যদি সে তার ইচ্ছা পূরণ করতে না পারে তবে তাকে বিয়ে করার কোনো অধিকার নেই। বিক্রম এক অদ্ভুত দোটানায় ফেসেছিল, কারণ একদিকে তার ডুবতে থাকা কোম্পানি ছিল, আর অন্যদিকে রিয়া, যার জেদ আর বায়না দিন দিন বেড়ে যাচ্ছিল। তার কখনো কখনো আরোহীর কথা মনে পড়ত, যে সবসময় তার সমস্যাগুলো না বলেই বুঝে যেত আর কখনো তার কাছে কোনো জিনিসের দাবি করত না। কিন্তু তার পুরুষ অহংকার তাকে এটি স্বীকার করতে বাধা দিত যে সে আরোহীকে ছেড়ে খুব বড় ভুল করেছে, আর সে নিজেকে এটাই বোঝাত যে যা হয়েছে ভালো হয়েছে। তখনই তার ফোনের ঘণ্টি বাজল, আর তার সচিব তাকে জানালো যে ভার্মা গ্রুপের অফিস থেকে ফোন এসেছে, আর তাদের সিইও মিটিংয়ের জন্য রাজি হয়েছেন। এই খবর শোনা মাত্রই বিক্রমের মুখে জেল্লা কেড়ে এলো, আর তার মনে হলো যেন ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরল, কারণ ভার্মা গ্রুপের বিনিয়োগই এখন তাকে বাঁচাতে পারত। বাড়িতে সাবিত্রী দেবীর হালও খুব একটা ভালো ছিল না, কারণ আর্থিক টানাটানির কারণে তাদের নিজেদের অনেক পুরনো চাকরদের কাজ থেকে বের করে দিতে হয়েছিল, আর এখন তাদের ঘরের কাজ নিজেদের দেখতে হচ্ছিল। তিনি নিজের বন্ধুদের মাঝে নিজের প্রতিপত্তি বজায় রাখার জন্য মিথ্যে বলতেন, কিন্তু ভেতরে ভেতরে তিনিও ভয় পাচ্ছিলেন যে যদি বিক্রমের কোম্পানি ডুবে যায় তবে তারা পথে বসে যাবেন। তিনি সারাক্ষণ রিয়াকে গালমন্দ করতেন, কারণ রিয়া না তো ঘরের কাজ করত আর না সাবিত্রী দেবীর সম্মান করত, যেমন আরোহী করত। সাবিত্রীর এখন সেই 2 বাচ্চার কথাও মনে পড়ত, যাদের তিনি ঘর থেকে বের করে দিয়েছিলেন, আর তিনি ভাবতেন যে যদি তারা আজ এখানে থাকত তবে হয়তো ঘরে খুশি থাকত। কিন্তু তাদের অহংকার আর অন্ধবিশ্বাস এখনও এতটাই গভীর ছিল যে তারা নিজের ভুল মানতে রাজি ছিলেন না, আর একে কেবল গ্রহের দোষ মানতেন। বিক্রম ঘরে এসে সুখবর শোনাল যে শহরের সবথেকে বড় বিনিয়োগকারী কোম্পানি ভার্মা গ্রুপের সিইও তার সাথে দেখা করতে রাজি হয়েছেন, আর হয়তো তারা তাদের কোম্পানিতে টাকা লাগাবে। রিয়া আর সাবিত্রী দুজনের মুখই উজ্জ্বল হয়ে উঠল, কারণ তাদের মনে হল যে এখন তাদের খারাপ দিন শেষ হতে চলেছে, আর তারা আবার নিজেদের সেই পুরনো বিলাসিতায় ভরা জীবন বাঁচতে পারবে। বিক্রম আয়নার সামনে দাঁড়িয়ে নিজের টাই ঠিক করল, আর নিজেকে বলল যে সে সিইওকে নিজের কথায় প্রভাবিত করে নেবে, যেমনটা সে সবসময় করে এসেছে। তার পুরো বিশ্বাস ছিল যে তার আকর্ষণ আর তার পদবি এখনও এতটাই ওজন রাখে যে কোনো মহিলাই তাকে মানা করতে পারবে না। সে নিজের খেয়ালি দুনিয়ায় বাস করছিল, আর তার একটুও আন্দাজ ছিল না যে সে যে সিংহীর ডেরায় যাচ্ছে সে তার শিকার করার জন্য তৈরি বসে আছে। আরোহী নিজের বাড়িতে বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়েছিল, আর সে নিজের স্টাডি রুমে বসে সিংহানিয়া গ্রুপের ব্যালেন্স শিট পড়ছিল, যাতে ক্ষতি ছাড়া আর কিছুই ছিল না। সে লাল কালির পেন দিয়ে সেই জায়গাগুলোতে গোল দাগ কাটল যেখানে বিক্রম টাকা তছরূপ করেছিল বা ভুল সিদ্ধান্ত নিয়েছিল, যাতে মিটিংয়ের সময় সে তাকে আয়না দেখাতে পারে।
তার উদ্দেশ্য কেবল টাকা ফেরত নেওয়া ছিল না, বরং সে বিক্রমের আত্মসম্মান ভাঙতে চেয়েছিল, যাকে সে নিজের সবথেকে বড় সম্পদ মনে করত। মোহন কাকা তার কাছে এলেন আর তিনি জিজ্ঞেস করলেন যে সে কি সত্যি বিক্রমের সাথে দেখা করার জন্য মানসিকভাবে তৈরি, কারণ পুরনো স্মৃতি তাকে দুর্বল করে দিতে পারে। আরোহী খুব ঠান্ডা স্বরে উত্তর দিল যে আরোহী মরে গেছে, আর যে মহিলা কাল বিক্রমের সাথে দেখা করবে সে কেবল একজন ব্যবসায়ী যে সওদা করতে যাচ্ছে। পরের দিন সকালে বিক্রম নিজের সবথেকে দামি স্যুট পরে আর নিজের সবথেকে ভালো হাসি মুখে মেখে ভার্মা টাওয়ার পৌঁছল, যেখানকার রাজকীয়তা দেখে তার চোখ কপালে উঠে গেল। তাকে রিসেপশনেই অনেকক্ষণ অপেক্ষা করানো হলো, যা তার জন্য অপমানজনক ছিল, কিন্তু সে চুপচাপ বসে থাকল, কারণ তার টাকার খুব প্রয়োজন ছিল। তার মনে হলো হয়তো সিইও ব্যস্ত আছেন, কিন্তু আসলে আরোহী নিজের কেবিনে বসে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে বিক্রমের ছটফটানি দেখে মজা নিচ্ছিল। সে দেখছিল যে কিভাবে বিক্রম বারবার ঘড়ি দেখছে আর কিভাবে তার কপালে ঘাম আসছে, অথচ শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে যথেষ্ট ঠান্ডা ছিল। এটি ছিল মনস্তাত্ত্বিক খেলার প্রথম ধাপ, যাতে সে বিক্রমকে এটি উপলব্ধি করাতে চেয়েছিল যে এখন সময় এবং পরিস্থিতি কোনোটিই আর তার নিয়ন্ত্রণে নেই। অনেকক্ষণ অপেক্ষার পর বিক্রমকে বোর্ড রুমে ডাকা হলো, যেখানে একটি লম্বা টেবিলের অন্য পাশে একটি চেয়ার ঘোরানো ছিল এবং তাতে কেউ একজন বসেছিল যার মুখ সে দেখতে পাচ্ছিল না। বিক্রম ভেতরে ঢুকেই নিজের চিরচেনা ভঙ্গিতে অভিবাদন জানালো এবং নিজের ভেতরে কোম্পানির প্রশংসার তুবড়ি ছড়াতে শুরু করল। সে জানত না যে সামনের মানুষটি তার আসল সত্য জানে। সে বলল যে সিংহানিয়া গ্রুপের ভবিষ্যৎ খুব উজ্জ্বল এবং ভার্মা গ্রুপের জন্য এটি একটি অত্যন্ত লাভজনক চুক্তি প্রমাণিত হবে। তখনই চেয়ারটি ধীরে ধীরে ঘুরল এবং বিক্রমের কথা গলার কাছেই আটকে গেল, যেন কেউ তার গলা টিপে ধরেছে। সামনে আরোহী বসেছিল, যার মুখে একটি রহস্যময় হাসি ছিল এবং তার চোখে এমন এক চমক ছিল যা বিক্রমকে ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। বিক্রম নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে এটি সেই একই মহিলা যাকে সে 5 বছর আগে ড্রেনে বা কাদায় ছুঁড়ে ফেলেছিল, আর যে আজ এই বিশাল সাম্রাজ্যের মালকিন হয়ে তার সামনে বসে আছে। সে কিছু বলার জন্য মুখ খুলতে চেয়েছিল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না, আর তার পা কাঁপতে শুরু করল। আরোহী তাকে বসার জন্যও বলল না এবং নিজের আঙুলগুলো টেবিলের উপর ঠুকতে ঠুকতে খুব শান্ত গলায় জিজ্ঞেস করল যে সে কি মিস্টার সিংহানিয়া, যে ভিক্ষা চাইতে এসেছে। এই শব্দগুলো বিক্রমের কানে তপ্ত সীসার মতো নামল এবং তার পুরো অহংকার এক মুহূর্তেই চুরমার হয়ে গেল। সে বুঝতে পারছিল না এটি স্বপ্ন নাকি বাস্তবতা, কিন্তু আরোহীর উপস্থিতি এতটাই প্রভাবশালী ছিল যে তাকে বাস্তবতা মেনে নিতেই হলো। আরোহী টেবিলে রাখা ফাইল খুলল এবং বিক্রমের দিকে তাকিয়ে বলল যে সে তার কোম্পানির পরিসংখ্যান দেখেছে এবং সেগুলো অত্যন্ত হতাশাজনক। সে বিক্রমকে কথা বলার সুযোগ পর্যন্ত দিল না এবং একের পর এক তার ব্যবসায়িক ত্রুটিগুলো গুনতে শুরু করল, যেমন কোনো শিক্ষক কোনো অপদার্থ ছাত্রকে বকাবকি করে। বিক্রমের মুখ লজ্জায় লাল হয়ে গিয়েছিল, কিন্তু সে সেখান থেকে পালিয়েও যেতে পারছিল না, কারণ সে জানত যদি সে আজ খালি হাতে যায় তবে কাল তার কোম্পানিতে তালা পড়ে যাবে। সে এক অদ্ভুত পরিস্থিতিতে ভেসে গিয়েছিল, যেখানে তাকে সেই মহিলার সামনে মাথা নোয়াতে হচ্ছিল যাকে সে সবসময় নিজের থেকে নিচু ভাবত। মিটিংয়ের শেষে আরোহী একটি প্রস্তাব রাখল, যা বিক্রমের জন্য গেলা মুশকিল ছিল, কিন্তু তার কাছে কোনো বিকল্প ছিল না। আরোহী বলল যে সে বিনিয়োগ করার জন্য প্রস্তুত, কিন্তু বদলে তার কোম্পানির ডিরেক্টর বোর্ডে জায়গা চাই এবং প্রতিটি সিদ্ধান্তে তার অনুমোদন জরুরি হবে। এর মানে ছিল যে বিক্রম নিজের কোম্পানিতে কেবল নামমাত্র মালিক রয়ে যাবে এবং আসল লাগাম আরোহীর হাতে থাকবে। বিক্রম কিছুক্ষণ ভাবল এবং তারপর নিজের কাঁপা গলায় শর্ত মেনে নিল, কারণ ডুবন্ত মানুষের কাছে খড়কুটো অনেক। আরোহী তাকে কাগজে সই করার ইশারা করল এবং বিক্রম সেই পেন দিয়েই সই করল যা দিয়ে কখনো সে বিবাহ বিচ্ছেদের কাগজে সই করেছিল। যখন বিক্রম ভার্মা টাওয়ার থেকে বাইরে বেরোল, তখন সে পুরো ঘামে ভিজে গিয়েছিল এবং তার মনে হচ্ছিল যেন সে নিজের আত্মার সওদা করে ফেলেছে। সে এখনও বুঝতে পারছিল না আরোহী এত ধনী কিভাবে হলো এবং সে এসব কিভাবে অর্জন করল। তার মনে হাজারো প্রশ্ন ছিল, কিন্তু সবথেকে বড় ভয় ছিল এটি যে যখন রিয়া এবং তার মা জানতে পারবে যে তাদের নতুন বস আরোহী, তখন তাদের কি হবে। বিক্রমের এখন এই উপলব্ধি হতে শুরু করেছিল যে সে 5 বছর আগে যে আগুন জ্বালিয়েছিল তা এখন তারই ঘর পোড়ানোর জন্য ফিরে এসেছে। অন্যদিকে আরোহী নিজের কেবিনে দাঁড়িয়ে বিক্রমকে চলে যেতে দেখছিল এবং তার মুখে একটি প্রশান্তি ছিল, যা প্রতিশোধের প্রথম জয় থেকে পাওয়া। সে নিজের বাচ্চাদের ছবির দিকে তাকালো এবং তাদের কথা দিল যে এটি তো মাত্র শুরু, এখনও খেলা অনেক লম্বা চলবে। সে নিজের উকিলকে ফোন করল এবং নির্দেশ দিল যে সিংহানিয়া গ্রুপের পুরনো মামলাগুলোর তদন্ত শুরু করা হোক, কারণ সে জানত যে বিক্রম অনেক বেআইনি কাজ করেছে।
এখন সে বিক্রমকে কেবল আর্থিকভাবেই নয় বরং আইনিভাবেও ঘেরার প্রস্তুতি নিচ্ছিল, যাতে তাকে জেলের ঘানিও টানতে হয়। সন্ধ্যায় বাড়ি ফিরে আরোহী নিজের বাচ্চাদের সাথে সময় কাটালো এবং তাদের গল্প শোনাল। কিন্তু তার মাথায় তখনও বিক্রমের সেই ভীতু মুখটা ঘুরছিল। সে অনুভব করল যে প্রতিশোধের ভাবনা তাকে খুব একটা আনন্দ তো দিচ্ছে না, কিন্তু এটি তাকে এক অদ্ভুত সন্তুষ্টি অবশ্যই দিচ্ছে যে ন্যায় বিচার হচ্ছে। সে জানত এই রাস্তা কাটা ভরা এবং হয়তো সে নিজেও এতে আহত হবে, কিন্তু এখন পিছিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সে আয়নায় নিজেকে দেখল এবং সেই পুরনো আরোহীকে বিদায় জানাল, যে অন্যের খুশির জন্য নিজের খুশি বিসর্জন দিত। রাত গভীর হয়েছে এবং শহর ঘুমোচ্ছে, কিন্তু আরোহীর চোখে ঘুম ছিল না, কারণ সে তার পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করছিল। সে জানত বিক্রম এখন রিয়ার কাছে যাবে এবং নিজের রাগ ঝাড়বে, যাতে তাদের সম্পর্কের মাঝে ফাটল ধরবে। এটাই আরোহীর রণনীতি ছিল, যে শত্রুদের নিজেদের মধ্যে লড়াই করানো হোক এবং তাদের নিজেদেরই একে অপরকে শেষ করতে দেওয়া হোক। সে জানালা খুলল এবং ঠান্ডা হাওয়া নিজের মুখে অনুভব করল, যা তাকে সেই রাতের কথা মনে করিয়ে দিচ্ছিল যখন সে একা ছিল, কিন্তু আজ পুরো বিশ্বব্রহ্মাণ্ড তার সাথে ছিল। শহরের সবথেকে নামী এবং রাজকীয় হোটেলের বলরুম আজ রাতে আলোয় স্নান করছিল, কারণ সেখানে দেশের সবথেকে বড় শিল্পপতিদের বার্ষিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এই পার্টিতে সামিল হওয়া যে কোনো ব্যবসায়ীর জন্য একটি স্বপ্নের মতো ছিল, কারণ এখানে কেবল সেই লোকেরাই আমন্ত্রিত ছিল যাদের ব্যাংক ব্যালেন্স আরব ছাড়িয়েছে এবং যাদের নাম সমাজের শীর্ষে আসে। ঝাড়লণ্ঠনের আলো আর মখমলি কার্পেটের সাজসজ্জা পরিবেশকে এক শাহী রূপ দিয়েছিল এবং চারদিকে দামি পারফিউমের সুগন্ধ ছড়িয়েছিল, যা ধনাঢ্যতার জানান দিচ্ছিল। ওয়েটাররা রূপোর থালায় পানীয় নিয়ে ঘুরে বেড়াচ্ছিল এবং অতিথিরা একে অপরের সাথে মিথ্যে হাসি নিয়ে মেলামেশা করছিল, যখন তাদের নজর একে অপরের জামা কাপড় এবং গয়নার দাম মাপতে ব্যস্ত ছিল। এটি দেখানোর দুনিয়া ছিল, যেখানে সবাই নিজের আসল মুখ একটি মুখোশের পেছনে লুকিয়ে রেখেছিল এবং নিজের আভিজাত্য প্রদর্শনের জন্য মরিয়া ছিল। বিক্রম সিংহানিয়া এবং রিয়াও এই পার্টিতে নিজেদের উপস্থিতি জানান দিয়েছিল এবং রিয়া একটি অত্যন্ত চড়া লাল রঙের পোশাক পরেছিল, যা সবার নজর কাটছিল। রিয়ার গলায় হীরের হার চমকাচ্ছিল, যা কেনার জন্য বিক্রমকে কোম্পানির ফান্ড থেকে টাকা বের করতে হয়েছিল, কিন্তু রিয়ার জেদের সামনে সে সব সময়কার মতো নতি স্বীকার করেছিল। বিক্রমের মুখে দুশ্চিন্তা পরিষ্কার দেখা যাচ্ছিল, কারণ সে জানত আজ রাতে ভার্মা গ্রুপের রহস্যময় সিইও এখানে আসতে চলেছেন এবং তার ভয় ছিল পাছে তার সত্যিটা রিয়ার সামনে না চলে আসে। সে বারবার নিজের ঘাম মুছছিল এবং এদিক ওদিক তাকাচ্ছিল, যেন কোনো চোর পুলিশের হাত থেকে বাঁচার চেষ্টা করছে। অন্যদিকে রিয়া নিজের সৌন্দর্যে গর্বিত ছিল এবং নিজের সখীদের ঈর্ষা করার সুযোগ দিচ্ছিল। রিয়ার বিক্রমের সমস্যা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। সে তো কেবল ফটোগ্রাফারদের সামনে পোজ দিতে ব্যস্ত ছিল, যাতে পরের দিনের খবরের কাগজে তার ছবি ছাপা হয়। সে বিক্রমের কানে ফিসফিস করে বলল যে দেখো, সবাই কেবল আমাকেই দেখছে এবং তারা আমাদের জুটি দেখে জ্বলছে, কারণ আমরা এই পার্টির সবথেকে সুন্দর কাপল। বিক্রম জোর করে হাসার চেষ্টা করল, কিন্তু তার হৃৎস্পন্দন খুব বেড়ে গিয়েছিল, কারণ তাকে এক অজানা ভয় তাড়া করছিল যে আজ রাতে খুব খারাপ কিছু হতে চলেছে। সে রিয়াকে বোঝানোর চেষ্টা করল যে তারা যেন একটু লো প্রোফাইল থাকে এবং বেশি লোকের সাথে দেখা না করে, কিন্তু রিয়ার তো উজ্জ্বল হয়ে ওঠার নেশা ছিল এবং সে কারও কথা শুনতে রাজি ছিল না। তখনই হলের আলো কিছুটা কমে গেল এবং মঞ্চের সঞ্চালক ঘোষণা করলেন যে এখন সময় এসে গেছে এই সন্ধ্যার সবথেকে বিশেষ অতিথি এবং ভার্মা গ্রুপের মালকিনকে স্বাগত জানানোর, যিনি কম সময়ে ব্যবসা জগতে তোলপাড় সৃষ্টি করেছেন। সবার নজর প্রধান সিঁড়ির দিকে ঘুরে গেল, যেখানে স্পটলাইটের ফোকাস ছিল, এবং স্তব্ধতা নেমে এলো, কারণ সবাই সেই মুখ দেখার জন্য উৎসুক ছিল যে এখন পর্যন্ত নিজের পরিচয় গোপন রেখেছিল। বিক্রমের গলা শুকিয়ে গেল এবং সে ওয়েটারের কাছ থেকে জলের গ্লাস নিয়ে এক ঢোকে খেয়ে নিল, কারণ সে জানত যে এখন সেই মুহূর্ত আসতে চলেছে যা থেকে সে পালাচ্ছিল। রিয়াও কৌতূহলের সাথে ওদিকে তাকাচ্ছিল, এটি ভেবে যে ওই মহিলা কে হবে এবং তার পোশাক কি রিয়ার থেকে বেশি দামি হবে। সিঁড়ির ওপরে একটি ছায়া ফুটে উঠল এবং যেমনই সে আলোয় এলো, তখন পুরো হলে একটি সম্মিলিত দীর্ঘশ্বাস প্রতিধ্বনিত হল, কারণ সেই মহিলা আর কেউ নয় বরং আরোহী ছিল, যে কোনো অপস্বরার থেকে কম লাগছিল না।
সে গাঢ় নীল রঙের একটি অত্যন্ত শালীন এবং দামি গাউন পরেছিল যা তার ফর্সা ত্বকে খুব মানিয়েছিল এবং তার চুলের খোপা তাকে এক মহারানীর মতো গরিমান্বিত রূপ দিচ্ছিল। তার মুখে এখন সেই পুরনো সারল্য ছিল না, বরং এমন একটি আত্মবিশ্বাস ছিল যা সামনের জনকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করে, এবং তার চালে এক অদ্ভুত আভিজাত্য ছিল। সে সিঁড়ি দিয়ে নিচে এমনভাবে নামছিল যেন সে মেঘের ওপর দিয়ে হাঁটছে, এবং তার প্রতিটি ভঙ্গিমায় এমন এক আকর্ষণ ছিল যা থেকে নজর সারানো মুশকিল ছিল। রিয়ার চোখ কপালে উঠে গেল এবং তার হাত থেকে শ্যাম্পেনের গ্লাস প্রায় পড়ে যেতে যেতে বাঁচল, কারণ সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না যে এটি সেই একই গেঁয়ো আরোহী। সে বিক্রমের বাহু শক্ত করে ধরে নিল এবং রাগে জিজ্ঞেস করল যে এই কাজের মেয়ে এখানে কি করছে আর একে এত সম্মান কেন দেওয়া হচ্ছে। বিক্রমের কাছে কোনো জবাব ছিল না। সে কেবল পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল আর মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করছিল যেন পৃথিবী দুভাগে ভাগ হয়ে যায় আর সে তাতে তলিয়ে যায়। আরোহী নিচে পৌঁছে লোকেদের অভিবাদন গ্রহণ করল, কিন্তু তার নজর ভিড়ের মধ্যে কাউকে খুঁজছিল, এবং শীঘ্রই তার নজর বিক্রম আর রিয়ার উপর গিয়ে স্থির হল। তার ঠোঁটে একটি খুব সূক্ষ্ম এবং ঠান্ডা হাসি খেলে গেল, যা কেবল তাদের দুজনের জন্য ছিল এবং যাতে একটি নীরব সতর্কতা লুকিয়েছিল। আরোহীর চারপাশে সঙ্গে সঙ্গে ভিড় জমে গেল, যাতে বড় বড় রাজনৈতিক নেতা এবং শিল্পপতিরা সামিল ছিল, যারা তার সাথে হাত মেলানোর আর কথা বলার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিল, যেমন ভক্তরা ভগবানের দর্শনের জন্য দাঁড়ায়। রিয়ার রক্ত টকবক করে উঠল, কারণ সে সহ্য করতে পারছিল না যে মহিলাকে সে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল সে আজ আসরের প্রাণ হয়ে আছে। সে ভাবল আরোহী নিশ্চয়ই কোনো ধনী বুড়োকে ফাঁসিয়ে নিয়েছে এবং তার দৌলতের জোরে এখানে পৌঁছেছে, কারণ তার নজরে আরোহীর কোনো যোগ্যতা ছিল না। রিয়া ঠিক করল যে সে সবার সামনে আরোহীর আসল রূপ ফাঁস করবে এবং তাকে অপমানিত করে এখান থেকে বের করে দেবে, যাতে তার পুরনো প্রতিশোধ পূর্ণ হয়। বিক্রম রিয়ার উদ্দেশ্য আজ করতে পারল এবং তাকে থামানোর চেষ্টা করল। সে রিয়ার হাত ধরে বলল যে আমরা এখান থেকে চলে যাই আর তামাশা না করি, কিন্তু রিয়া ঝাটক দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল এবং বলল যে সে ওই মহিলাকে তার জায়গা না দেখিয়ে কোথাও যাবে না এবং তাকে বলবে যে সিংহানিয়া পরিবারের বউ হওয়ার মানে কি হয়। রিয়া রাগে পা ঠুকতে ঠুকতে ভিড় চিড়ে আরোহীর দিকে এগিয়ে গেল, যখন বিক্রম অসহায় হয়ে তাকে দেখতে থাকল, কারণ সে জানত রিয়া সিংহীর মুখে মাথা দিতে যাচ্ছে। আশেপাশের লোকজনও এই উত্তেজনা অনুভব করতে শুরু করেছিল এবং কানাকানি শুরু হয়ে গিয়েছিল যে এখন কিছু নাটক হতে চলেছে যা তাদের সন্ধ্যাকে আরও মজাদার করে তুলবে। রিয়া আরোহীর ঠিক সামনে গিয়ে রাস্তা আটকে দিল এবং অত্যন্ত তীক্ষ্ণ স্বরে বলল যে আরে বাহ, তো এখন ভিখারিদেরও 5 স্টার হোটেলে আসার অনুমতি মিলে গেছে। সে আরোহীকে ওপর থেকে নিচ পর্যন্ত ঘৃণার সাথে দেখল এবং বলল যে তুমি যত দামি পোশাকই পরো না কেন, থাকবে তো সেই 2 পয়সার মেয়ে যাকে আমার বিক্রম ছেড়ে দিয়েছিল। হলে একদম নিস্তব্ধতা ছেয়ে গেল এবং সঙ্গীতও বন্ধ হয়ে গেল, কারণ সবাই এই তীক্ষ্ণ বাদানুবাদ শোনার জন্য নিজের জায়গায় জমে গিয়েছিল। আরোহীর মুখের ভাব একটুও বদলাল না। সে একদম শান্ত হয়ে দাঁড়িয়ে থাকল, যেন রিয়ার থাকা বা না থাকা তার জন্য কোনো গুরুত্ব রাখে না। আরোহী খুব ধীরে এবং মাপা স্বরে নিজের ওয়াইনের চুমুক দিল এবং রিয়ার চোখে সরাসরি তাকিয়ে জিজ্ঞেস করল যে আপনি কি ওয়েটারকে খুঁজছেন নাকি আপনি রাস্তা ভুলে গেছেন। তার গলায় এত স্থৈর্য এবং অপমান ছিল যে রিয়ার মুখ রাগে লাল হয়ে গেল এবং তার মনে হল যেন কেউ তার গালে চড় মেরে দিয়েছে। আরোহী নিজের কথা চালিয়ে গিয়ে বলল যে এখানে কেবল আমন্ত্রিত লোকজনই আসতে পারে এবং আমার মনে হয় না আপনার মতো অভদ্র মহিলার নাম অতিথিদের তালিকায় থাকবে। আরোহী এত নিপুণভাবে রিয়াকে অপমান করল যে আশেপাশের লোকজন নিজের হাসি চেপে রাখতে পারল না এবং রিয়া খুব লজ্জিত বোধ করল। রিয়া নিজের জ্ঞান হারিয়ে ফেলল এবং চিৎকার করে বলল যে তুমি জানো আমি কে? আমি বিক্রম সিংহানিয়ার হবু স্ত্রী এবং তুমি আমার সামনে কিচ্ছু না। সে হাত তুলে আরোহীকে থাপ্পড় মারার চেষ্টা করল যাতে সে নিজের রাগ মেটাতে পারে এবং আরোহীকে নিচু দেখাতে পারে, কিন্তু তার হাত আরোহীর গাল পর্যন্ত পৌঁছানোর আগেই আরোহীর অঙ্গরক্ষক মাঝপথেই তার হাত ধরে ফেলল এবং তাকে ঝটক দিয়ে সরিয়ে দিল। বিক্রম দৌড়ে ওখানে এলো এবং রিয়াকে ধরে ফেলল যাতে সে আর কোনো বোকামি না করে, কারণ সে জানত আরোহীর এক ইশারায় তাদের পুরো কেরিয়ার শেষ হয়ে যেতে পারে।
আরোহী নিজের পোশাক ঝেড়ে নিল, যেন কোনো নোংরা তার কাছে এসে গিয়েছিল, এবং বিক্রমের দিকে তাকিয়ে বলল যে মিস্টার সিংহানিয়া, আপনি নিজের পোষা পশুদের শিকল দিয়ে বেঁধে রাখতে জানেন না? এটি খুবই হতাশাজনক। সে বিক্রমকে মনে করিয়ে দিল যে তাদের কোম্পানির বিনিয়োগ এখন ভার্মা গ্রুপের হাতে, এবং যদি সে না চায় যে কাল সকালের মধ্যে তার কোম্পানি নিলাম হয়ে যাক, তবে সে যেন তাড়াতাড়ি নিজের এই অসভ্য সঙ্গীকে নিয়ে এখান থেকে চলে যায়। এটি শুনে রিয়ার হুঁশ উড়ে গেল। সে বিক্রমের দিকে তাকালো এবং জিজ্ঞেস করল যে এটি কি সত্যি যে এই মহিলা আমাদের বস? বিক্রম নজর নিচু করে নিল, যা তার হাড় এবং কাপুরুষতার সবথেকে বড় প্রমাণ ছিল, এবং রিয়া প্রথমবার নিজের ভুল বুঝতে পারল। নিরাপত্তারক্ষীরা এসে বিক্রম আর রিয়াকে ঘিরে ফেলল এবং খুব রুক্ষভাবে তাদের বাইরে যাওয়ার রাস্তা দেখালো। তখন পুরো পার্টি কেবল তাদেরই দেখছিল। এটি সিংহানিয়া পরিবারের জন্য এ পর্যন্ত সবথেকে বড় অপমান ছিল, যা তারা কখনো ভুলতে পারবে না, কারণ সমাজে তাদের ইজ্জত ধুলোয় মিশে গিয়েছিল। রিয়া কাঁদতে শুরু করল এবং সে বিক্রমকে গালমন্দ করতে শুরু করল, যখন বিক্রম চুপচাপ মাথা নিচু করে বেরিয়ে গেল, কারণ তার কাছে বলার মতো কোনো শব্দ বাকি ছিল না। আরোহী ফিরেও তাকালো না এবং নিজের কথাবার্তা চালিয়ে গেল, যেন ওখানে কিছুই হয়নি, যা তার মানসিক দৃঢ়তার প্রমাণ ছিল। পার্টি আবার শুরু হয়ে গেল এবং লোকজন আরোহীর প্রশংসা করতে লাগল যে কিভাবে সে ওই অভদ্র মহিলাকে শিক্ষা দিল এবং নিজের গরিমা বজায় রাখল। আরোহীর মনে এক অদ্ভুত শূন্যতা ছিল, কারণ সে তাদের অপমানিত তো করে দিয়েছিল, কিন্তু তার হৃদয়ের ক্ষত এখনও ভরেনি। সে জানত এটি কেবল একটি শুরু এবং এখনও তাদের অনেক কিছু ভোগ করা বাকি আছে, যতক্ষণ না তারা পুরোপুরি ভেঙে যায়। সে নিজের ফোনে বাচ্চাদের ছবি দেখল এবং নিজেকে মনে করিয়ে দিল যে সে এইসব কার জন্যে করছে, যাতে তার হৃদয় দুর্বল না হয়ে পড়ে। বিক্রম আর রিয়া যখন নিজের গাড়িতে বসল, তখন তাদের মধ্যে এক ভারী নীরবতা ছিল, যা কোনো বড় ঝড়ের সংকেত দিচ্ছিল। রিয়া নিজের স্যান্ডেল খুলে ছুঁড়ে ফেলল এবং বিক্রমের ওপর চিৎকার করল যে সে তাকে আগে কেন বলেনি যে আরোহী এত শক্তিশালী হয়ে গেছে। বিক্রমর আগে জবাব দিল যে এইসব রিয়ার কারণেই হয়েছে, কারণ সেই আরোহীকে ঘর থেকে বের করে দিয়েছিল, আর আজ তারা তারই দয়ায় বেঁচে আছে। দুজনের মধ্যে দোষারোপের পালা শুরু হয়ে গেল এবং তাদের সম্পর্কের সেই সুতো, যা আগেই দুর্বল ছিল, এখন ছিঁড়ে যাওয়ার মুখে এসে গেল। আরোহী গভীর রাতে পার্টি থেকে নিজের বাড়ি ফিরল, যেখানে মোহন কাকা তার অপেক্ষা করছিলেন, এবং তিনি তার মুখ দেখে বুঝে নিলেন যে মিশনের প্রথম ধাপ সফল হয়েছে। আরোহী নিজের গয়না খুলে ফেলল এবং সাধারণ পোশাকে চলে এলো, যা তাকে বেশি শান্তি দিত, কারণ সে আসলে এক সাধারণ জীবন পছন্দ করা মানুষ ছিল। সে নিজের বাচ্চাদের ঘরে গেল এবং তাদের ঘুমন্ত অবস্থায় দেখে তার সারা দিনের ক্লান্তি মিটে গেল, আর তার মনে হল তার আসল সম্পদ এটাই। সে অনন্যার মাথায় হাত বুলিয়ে দিল এবং ভাবল সে নিজের মেয়েকে কখনো এত দুর্বল হতে দেবে না যে কোনো পুরুষ তাকে নিজের সম্পত্তি মনে করবে। পরের দিন সকালে শহরের প্রতিটি খবরের কাগজের প্রথম পাতায় আরোহীর ছবি ছিল, এবং সাথে সিংহানিয়া পরিবারের অপমানের খবরও চাপা গলায় ছাপা হয়েছিল। ব্যবসা জগতে এই বার্তা পরিষ্কার চলে গিয়েছিল যে ভার্মা গ্রুপের সাথে পাঙ্গা নেওয়া মানে নিজের কবর নিজে খোঁড়া, এবং আরোহী এখন শহরের সবথেকে শক্তিশালী মহিলা হয়ে উঠেছিল। বিক্রমের অফিসে ফোনের ঘণ্টি বাজছিল, কারণ বিনিয়োগকারী এবং শেয়ার হোল্ডাররা আতঙ্কিত ছিল এবং জানতে চাইছিল কোম্পানির ভবিষ্যৎ কী। বিক্রম নিজের কেবিনে বসে মদ খাচ্ছিল যখন তখন সকাল 10টা মাত্র বেজেছিল, কারণ সে বুঝতে পারছিল না যে সে এই বিপদ থেকে কিভাবে বেরোবে। আরোহী নিজের অফিসে বসে আরও একটি দলিলে স্বাক্ষর করল, যা সিংহানিয়া গ্রুপের অন্য একটি সহযোগী কোম্পানি অধিগ্রহণ করার জন্য ছিল। সে ধীরে ধীরে বিক্রমের সাম্রাজ্যের প্রতিটি ইট খুলে নিচ্ছিল, যাতে একদিন পুরো ইমারত হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সে সমীরকে ডাকল এবং বলল যে এখন সময় এসে গেছে বিক্রমকে তার সবথেকে বড় ভুলের কথা মনে করিয়ে দেবার, আর সেই ভুলটি ছিল বাচ্চাদের অস্বীকার করা। সে ডিএনএ টেস্টের পুরনো রিপোর্টগুলো বের করল, যেগুলোকে সে যত্ন করে রেখেছিল, এবং সেগুলো একটি খামে ভরে বিক্রমের ঠিকানায় কুরিয়ার করার আদেশ দিল। বাইরে বৃষ্টি শুরু হয়েছিল, একদম সেই রকমই বৃষ্টি যেরকম সেই রাতে ছিল যখন আরোহীকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু আজ সেই বৃষ্টি তাকে ভয় দেখাচ্ছিল না। সে কাঁচের দেওয়ালের পাশে দাঁড়িয়ে শহরকে ভিজতে দেখছিল আর ভাবছিল নিয়তির চাকা কিভাবে ঘোরে। যে বিক্রম কখনো বৃষ্টিকে নিজের রোম্যান্টিক সন্ধ্যার অংশ মনে করত, আজ সেই বৃষ্টি তার চোখের জল লোকানোর কাজ করবে। আরোহী নিজের মুঠি শক্ত করল এবং শপথ নিল যে যতক্ষণ না বিক্রম এবং তার পরিবার রাস্তায় না চলে আসে, ততক্ষণ সে শান্ত হয়ে বসবে না, কারণ ন্যায়ের পাল্লা এখনও সমান হয়নি। পরের কয়েক সপ্তাহ বিক্রম সিংহানিয়া এবং তার কোম্পানির জন্য কোনো দুঃস্বপ্নের থেকে কম ছিল না, কারণ একটি অদৃশ্য শক্তি তাদের ব্যবসায়িক সাম্রাজ্যের শিকড় ধীরে ধীরে কাটছিল।
শেয়ার বাজারে সিংহানিয়া গ্রুপের শেয়ারের দাম তাসের ঘরের মতো পড়ছিল এবং বিনিয়োগকারীরা নিজেদের টাকা ফেরত নেওয়ার জন্য হুড়োহুড়ি করছিল। বিক্রম বুঝতে পারছিল না হঠাৎ বাজারের মোড় তার বিরুদ্ধে কেন চলে গেছে, কারণ সে এটি জানত না যে আরোহী পর্দার আড়াল থেকে নিজের ঘুঁটি সাজিয়ে রেখেছে। আরোহী নিজের বিশাল পুঁজি এবং প্রভাব ব্যবহার করে সেই সমস্ত কাঁচামালের সরবরাহকারীদের নিজের পক্ষে করে নিয়েছিল, যারা এখন পর্যন্ত সিংহানিয়া ইন্ডাস্ট্রিজকে মাল সরবরাহ করত। এক সকালে হঠাৎ সমস্ত প্রধান ভেন্ডাররা বিক্রমের সাথে তাদের চুক্তি বাতিল করে দিল এবং বাহানা দিল যে তারা এখন ভার্মা গ্রুপের সাথে এক্সক্লুসিভ ডিল করে ফেলেছে, যার ফলে বিক্রমের উৎপাদন ইউনিটগুলো বন্ধ হয়ে গেল। বিক্রম নিজের আলিশান কেবিনে রাগে অগ্নিশর্মা হয়ে এদিক ওদিক পায়চারি করছিল এবং নিজের ম্যানেজারদের ওপর চিৎকার করছিল, যারা মাথা নিচু করে তার বকুনি শুনছিল। তার মনে হচ্ছিল এই সব কেবল একটি কাকতলীয় ঘটনা বা বাজারের খারাপ সময়, কিন্তু তার অহংকার তাকে এটি দেখতে বাধা দিচ্ছিল না যে এটি একটি সুপরিকল্পিত হামলা। সে এখনও এই ভ্রমের মধ্যে বাস করছিল যে আরোহী কেবল এক রাগী প্রাক্তন স্ত্রী যে তার নজর কাড়ার জন্য এইসব নাটক করছে। সে নিজের মনকে বোঝালো যে আরোহী এখনও তাকে ভালোবাসে এবং এটি তার রাগ প্রকাশের উপায়। তাই যদি সে তার সাথে ভালো করে কথা বলে নেয় তবে সব ঠিক হয়ে যাবে। বিক্রমের এই ভাবনা তার সেই মানসিকতাকে তুলে ধরছিল যেখানে সে মহিলাদের কেবল আবেগের পুতুল মনে করত এবং তাদের বুদ্ধিকে কম করে মাপত। সে ঠিক করল যে সে আরোহীর সাথে ব্যক্তিগতভাবে দেখা করবে এবং নিজের পুরনো আকর্ষণের ব্যবহার করে তাকে মানিয়ে নেবে, যাতে সে নিজের কোম্পানিকে বাঁচাতে পারে। বিক্রম নিজের সবথেকে দামি স্যুট পরল এবং জেল দিয়ে চুল সেট করল, আর আয়নায় দেখে নিজেকে বলল যে কোনো মহিলাই বিক্রম সিংহানিয়াকে বেশিক্ষণ না বলতে পারে না। সে এটি ভুলে গিয়েছিল যে আরোহীর সাথে সে দেখা করতে যাচ্ছে সে এখন সেই ভোলাভালা মেয়েটি ছিল না যে তার একটি হাসিতে নিজের সব কিছু বিলিয়ে দিত। বিক্রম নিজের গাড়িতে বসল এবং ভার্মা টাওয়ারের দিকে রওনা হলো এটি ভেবে যে আজ সন্ধ্যের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং সে আরোহীকে নিজের শর্তে আবার নিজের জীবনে নিয়ে আসবে। যখন বিক্রম ভার্মা টাওয়ার পৌঁছল তখন ওখানকার পরিবেশ আগের বারের থেকেও বেশি গম্ভীর এবং পেশাদার ছিল, যেখানে নিরাপত্তা কর্মী এবং কর্মচারীরা মেশিনের মতো কাজ করছিল। রিসেপশনে পৌঁছতেই তাকে আটকে দেওয়া হলো এবং রিসেপশনিস্ট খুব রুক্ষভাবে বলল যে অনুমতি ছাড়া কাউকে ওপরে যাওয়ার অনুমতি নেই। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ম্যাডাম কারো সাথে দেখা করেন না। বিক্রম রেগে গিয়ে বলল যে সে কোনো সাধারণ দর্শনার্থী নয়, বরং সিংহানিয়া গ্রুপের চেয়ারম্যান এবং আরোহীর খুব পুরনো পরিচিত, তাই তাকে যেন তক্ষুনি ভেতরে যেতে দেওয়া হয়। কিন্তু রিসেপশনিস্টের ওপর তার চিৎকারের কোনো প্রভাব পড়ল না এবং সে নিরাপত্তা রক্ষীদের ডাকার হুমকি দিল। এতে বিক্রম নিজের অপমান বোধ করল। তাকে লবিতেই অপেক্ষা করতে বলা হলো, যেখানে যাতায়াতকারী জুনিয়র কর্মীরা তাকে এক দৃষ্টে দেখছিল এবং কানাকানি করছিল, যা বিক্রমের অহংকারে এক চরম আঘাত ছিল। অনেকক্ষণ পর সমীর নিচে এলো, যার হাতে একটি মোটা ফাইল ছিল এবং তার মুখে একটি অদ্ভুত গাম্ভীর্য ছিল যা বিক্রমকে অস্বস্তিতে ফেলছিল। বিক্রম আশার সাথে সমীরের দিকে তাকালো এবং জিজ্ঞেস করল যে আরোহী কি তাকে ডেকেছে, কারণ তাকে আরোহীর সাথে খুব জরুরি কথা বলতে হবে। সমীর না সূচক মাথা নাড়ল এবং বলল যে ম্যাডাম এখন একটি আন্তর্জাতিক কনফারেন্স কলে ব্যস্ত আছেন এবং তিনি বিক্রমের সাথে দেখা করতে মানা করে দিয়েছেন। বিক্রমের মুখ রাগে লাল হয়ে গেল এবং সে বলল যে এটা কিভাবে হতে পারে, ও আমার অপেক্ষা করছে নিশ্চয়ই, তুমি মিথ্যে বলছ। সমীর কোনো ভাবাবেগ ছাড়াই ফাইলটি বিক্রমের দিকে বাড়িয়ে দিল এবং বলল যে ম্যাডাম এই ফাইলটি আপনার জন্য পাঠিয়েছেন এবং বলেছেন আপনি যেন এটি মন দিয়ে পড়েন, কারণ এতে আপনার ভবিষ্যতের ফয়সালা লেখা আছে। বিক্রম কাঁপানো হাতে ফাইলটি খুলল এবং প্রথম পাতাটি পড়েই তার পায়ের তলা থেকে মাটি সরে গেল, কারণ এটি ছিল একটি আইনি নোটিশ। ফাইলে বিস্তারিতভাবে বলা হয়েছিল যে সিংহানিয়া গ্রুপ ভার্মা গ্রুপের সাথে করা বিনিয়োগ চুক্তির অনেক ধারা লঙ্ঘন করেছে, যার মধ্যে গুণমানের অভাব এবং সঠিক সময়ে ডেলিভারি না দেওয়া অন্তর্ভুক্ত ছিল। আরোহীর টিম খুব সূক্ষ্মভাবে সেই ত্রুটিগুলোকে সামনে এনেছিল, যেগুলোকে বিক্রম এবং তার দায়িত্বজ্ঞানহীন ম্যানেজাররা অবহেলা করেছিল, এবং এখন তা তাদের গলার ফাঁস হয়ে গিয়েছিল। নোটিশে পরিষ্কার লেখা ছিল যে চুক্তি ভাঙার কারণে সিংহানিয়া গ্রুপকে বিশাল জরিমানা দিতে হবে এবং সাথে সাথে ভার্মা গ্রুপ এখন তাদের বন্ধক রাখা সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করছে। বিক্রম ফাইলটি বন্ধ করল এবং সমীরের ওপর চিৎকার করে বলল যে এই সব বাজে কথা এবং আরোহী এমনটা করতে পারে না, কারণ সে জানে এতে আমার কোম্পানি ধ্বংস হয়ে যাবে। সে বলল যে আমি এখনই আরোহীর সাথে দেখা করব এবং তাকে জিজ্ঞেস করব কেন সে আমার সাথে এমন করছে। আমাদের পুরনো সম্পর্কের কি কোনো দাম নেই ওর কাছে?
সমীর খুব শান্ত স্বরে উত্তর দিল যে ব্যবসায় কোনো সম্পর্ক নয়, বরং শুধু লাভ আর লোকসান দেখা হয় মিস্টার সিংহানিয়া, আর আপনি এই নিয়ম অনেক আগে নিজে ঠিক করেছিলেন। সমীর তাকে মনে করিয়ে দিল কিভাবে সে আরোহীকে কোনো দয়া না দেখিয়ে ঘর থেকে বের করে দিয়েছিল, এবং আজ আরোহী শুধু সেই ভাষাতেই উত্তর দিচ্ছে যা বিক্রম বুঝতে পারে। বিক্রম নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টা করল, কিন্তু ভার্মা গ্রুপের প্রশিক্ষিত রক্ষীরা তাকে ধরে ফেলল এবং তাকে বাইরের রাস্তা দেখাতে লাগল, যেন সে কোনো অপরাধী। বিক্রম চিৎকার করতে থাকল যে আরোহী, বাইরে এসো এবং আমার সাথে কথা বলো, কিন্তু তার আওয়াজ সেই উঁচু ইমারতের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। ওপরে নিজের কেবিনে বসে আরোহী একটি বড় স্ক্রিনে এই পুরো তামাশা দেখছিল, এবং তার মুখে কোনো দুশ্চিন্তার রেখা ছিল না, ছিল শুধু এক গভীর বিষাদ। সে দেখছিল যে মানুষটিকে সে একসময় ভগবান মানত, সে আজ কতটা ছোট এবং দয়নীয় লাগছে, যে নিজের ভুল স্বীকার করার বদলে অন্যের ওপর দোষ চাপাচ্ছে। সে স্ক্রিন বন্ধ করে দিল এবং নিজের চেয়ার ঘুরিয়ে শহরের দিকে তাকাতে লাগল, কারণ তাকে এখনও অনেক কাজ করতে হবে এবং আবেগের জন্য তার কাছে সময় ছিল না। যখন বিক্রম নিজের অফিসে ফিরে এলো, তখন সেখানে আগে থেকেই হাহাকার পড়ে গিয়েছিল, কারণ আইনি নোটিশের খবর বনের আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। কোম্পানির অনেক উচ্চপদস্থ কর্মকর্তা নিজেদের পদত্যাগপত্র নিয়ে দাঁড়িয়েছিল, কারণ তারা জেনে গিয়েছিল যে জাহাজ ডুবতে চলেছে এবং তারা নিজেদের ক্যারিয়ার বাঁচাতে চাইছিল। বিক্রম তাদের গালিগালাজ করল এবং বলল যে তারা বিশ্বাসঘাতক, যারা বিপদের সময় সাথ ছেড়ে দিচ্ছে। কিন্তু কেউ তার কথা শুনল না এবং এক একে সবাই বেরিয়ে গেল। সে তার খালি অফিসে একা রয়ে গেল, যেখানে শুধু ফাইলের স্তূপ এবং বাজপে থাকা ফোন ছিল, যেগুলোর উত্তর দেওয়ার মতো কেউ ছিল না। বিক্রম নিজের মাথা টেবিলের ওপর রাখল এবং প্রথমবার সে অনুভব করল যে সে পুরোপুরি একা এবং তার সাম্রাজ্য বালির প্রাসাদের মতো ধসে পড়ছে। তখনই তার মোবাইল বেজে উঠল এবং স্ক্রিনে রিয়ার নাম চমকাচ্ছিল, যা দেখে বিক্রমের রাগ আরও বেড়ে গেল। সে ফোন তুলতেই অন্য পাশ থেকে রিয়ার চিৎকার করার আওয়াজ এলো যে তার ক্রেডিট কার্ড কাজ করছে না এবং সে মলে অপমানিত হচ্ছে। রিয়া আরও এক ধাপ এগিয়ে তাকে বকাবকি করে বলল যে তুমি কেমন পুরুষ যে নিজের হবু স্ত্রীর ছোটখাটো খরচও মেটাতে পারো না, এবং সে হুমকি দিল যে সে তাকে ছেড়ে চলে যাবে। বিক্রমের ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবং সে ফোনেই চিৎকার করে বলল যে এখানে কোম্পানি বন্ধ হওয়ার মুখে আর তোমার শপিং করার শখ হয়েছে। সে রিয়াকে পরিষ্কার ভাষায় বলে দিল যে তার কাছে এখন ফুটো কড়িও নেই এবং যদি তাকে থাকতে হয় তবে থাকুক, নয়তো যেখানে ইচ্ছা চলে যাক। রিয়া ফোন আছড়ে দিল এবং বিক্রম নিজের ফোন দেয়ালে ছুঁড়ে মারল, যাতে সেটি টুকরো টুকরো হয়ে ছড়িয়ে গেল, যা তার মানসিক পরিস্থিতির প্রতীক ছিল। তার মনে পড়ল কিভাবে আরোহী ঘরের ছোট থেকে ছোট সঞ্চয় করে তার ব্যবসায় সাহায্য করত এবং কখনো নিজের প্রয়োজনের জন্য তার কাছে টাকা চাইত না। আরোহী নিজের গয়না পর্যন্ত বিক্রি করে দিয়েছিল যখন বিক্রম তার প্রথম বিজনেস শুরু করেছিল, কিন্তু বিক্রম সেই ত্যাগের কখনো মর্যাদা দিনি। আজ যখন রিয়া শুধু টাকার জন্য তার সাথে ছিল, তখন সে সত্যিকারের ভালোবাসা আর স্বার্থপর ভালোবাসার পার্থক্য বুঝতে পারছিল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। অনুশোচনার এক ঢেউ তার ভেতরে জেগে উঠল, কিন্তু তার অহংকার তাকে এটা মানতে বাধা দিচ্ছিল যে সে ভুল ছিল। সন্ধ্যা হতে হতে ব্যাংক কর্মকর্তারাও ফোন করতে শুরু করল এবং সতর্ক করে দিল যে যদি বিক্রম কিস্তি না মেটায় তবে তারা তার বাড়ি এবং অফিস সিল করে দেবে। এই খবরটি বিক্রমের জন্য কফিনের শেষ পেরেক হিসেবে প্রমাণিত হল, কারণ তার বাড়িই ছিল তার শেষ আভিজাত্য যা সে সমাজে দেখাত। সে জানত যদি তার বাড়ি কেড়ে নেওয়া হয় তবে তার মা এবং রিয়া রাস্তায় চলে আসবে এবং সমাজে তাদের আর মুখ দেখানোর জায়গা থাকবে না। সে তার মাকে ফোন করার চেষ্টা করল, কিন্তু সাহস জোগাতে পারল না, কারণ সে জানত সাবিত্রী দেবী এই খবর সহ্য করতে পারবেন না। বিক্রম নিজের ড্রয়ার থেকে মদের বোতল বের করল এবং জল না মিশিয়েই পান করতে লাগল, যাতে সে নিজের ভয় এবং চিন্তাগুলো কিছুক্ষণের জন্য ভুলে যেতে পারে। নেশার ঘরে সে আরোহীর মুখ দেখতে পেল, যে তাকে দেখে হাসছিল এবং বলছিল যে দেখলে বিক্রম, তুমি আমাকে দুর্বল ভেবেছিলে, কিন্তু আসলে দুর্বল তুমি। সে হাওয়ায় হাত নাড়িয়ে আরোহীর ছবি সরানোর চেষ্টা করছিল এবং বিড়বিড় করছিল যে আমি তোমাকে ধ্বংস করে দেব, আমি বিক্রম সিংহানিয়া। কিন্তু তার শব্দের মধ্যে এখন কোনো জোর ছিল না, সেগুলো ছিল শুধু এক হেরে যাওয়া মানুষের ফাঁকা হুমকি যে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল।
অন্যদিকে আরোহী নিজের উকিলদের টিমের সাথে একটি গোপন বৈঠক ডেকেছিল, যেখানে তারা সিংহানিয়া গ্রুপ দখলের টেকওভারের পরিকল্পনা করছিল। আরোহীর উদ্দেশ্য শুধু বিক্রমকে হারানো ছিল না, বরং সে তার কোম্পানি কিনে নিয়ে সেটিকে নিজের কোম্পানির একটি ছোট শাখায় পরিণত করতে চেয়েছিল। সে চেয়েছিল বিক্রম এটা দেখুক যে কোম্পানিকে সে নিজের অহংকারে ডুবিয়ে দিয়েছিল সেটিকে আরোহী কিভাবে বাঁচালো এবং সফল করল। এটি তার জন্য সবথেকে বড় সাজা হবে, যে তাকে নিজেরই কোম্পানিতে আরোহীর নিচে কাজ করতে হবে, অথবা নিজের চোখের সামনে নিজের ঐতিহ্যকে অন্য কারো হাতে যেতে দেখতে হবে। আরোহী মোহন কাকাকে জিজ্ঞেস করল যে বাচ্চাদের স্কুলে ভর্তির প্রক্রিয়া কেমন চলছে, কারণ সে নিজের ব্যক্তিগত জীবনকেও সমান গুরুত্ব দিচ্ছিল। মোহন কাকা জানালেন যে আরিয়ান এবং অনন্যার ভর্তি শহরের সবথেকে ভালো ইন্টারন্যাশনাল স্কুলে হয়ে গেছে এবং তারা খুব খুশি। আরোহী স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ সে চাইত না যে তার লড়াইয়ের আঁচ তার বাচ্চাদের ভবিষ্যতের ওপর পড়ুক। সে ঠিক করেছিল যে সে তার বাচ্চাদের বিক্রমের ছায়া থেকেও দূরে রাখবে এবং তাদের এমন একজন মানুষ হিসাবে গড়ে তুলবে যে অন্যকে সম্মান করতে জানে। রাতের নিস্তব্ধতায় বিক্রম নিজের আলিশান বাড়িতে পৌঁছল, যেখানে সাবিত্রী দেবী তার অপেক্ষা করছিলেন এবং তার মুখে চিন্তার রেখা ছিল। তিনি বিক্রমকে জিজ্ঞেস করলেন যে সে কি ভার্মা গ্রুপের সাথে কথা বলেছে এবং সবকিছু কি ঠিক হয়ে যাবে, কারণ তিনিও উড়ো খবর পাচ্ছিলেন। বিক্রম মিথ্যে বলল যে সবকিছু ঠিক আছে এবং শুধু কিছু প্রযুক্তিগত সমস্যা আছে যা তাড়াতাড়ি মিটে যাবে। সে তার বৃদ্ধা মায়ের চোখে ভয় দেখতে পারছিল না, তাই সে তাকে মিথ্যে সান্ত্বনা দিল, যা সে নিজেকেও দিচ্ছিল। সাবিত্রী দেবী স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং ভগবানকে ধন্যবাদ জানালেন, কিন্তু তিনি জানতেন না যে তার ছেলে তাকে অন্ধকারে রাখছে। রিয়া এখনও বাড়ি ফেরেনি, যা বিক্রমের জন্য চিন্তার বিষয় নয় বরং স্বস্তির ছিল, কারণ সে তার কটু কথা শুনতে চাইত না। সে তার বেডরুমে গেল, যা কখনো আরোহী এবং তার ঘর ছিল, এবং সেখানকার প্রতিটি জিনিস তাকে আরোহীর কথা মনে করিয়ে দিচ্ছিল। বিছানার চাদর, দেয়ালের রং এবং এমনকি হাওয়ার আরোহীর এক আবছা সুগন্ধ লেগেছিল, যা 5 বছর পরেও যায়নি। বিক্রম বিছানায় লুটিয়ে পড়ল এবং ছাদের দিকে তাকিয়ে ভাবতে লাগল কিভাবে তার জীবনটা এত জটিল হয়ে গেল। যখন সে ভেবেছিল আরোহী চলে যাওয়ার পর সবকিছু ভালোর দিকে যাবে। বাইরে রাস্তায় একটি কালো গাড়ি দাঁড়িয়েছিল, যাতে সমীর বসেছিল, এবং সে বিক্রমের বাড়ির ওপর নজর রাখছিল, যাতে আরোহীকে প্রতি মুহূর্তের খবর দেওয়া যায়। আরোহী তাকে নির্দেশ দিয়েছিল যে সে যেন বিক্রমের মানসিক পরিস্থিতি এবং তার পরিবারের কর্মকাণ্ডের ওপর নজর রাখে। সমীর আরোহীকে মেসেজ করল যে শিকার পুরোপুরি জালে ফেসে গেছে এবং এখন তার পালানোর কোনো পথ নেই। আরোহী সেই মেসেজটি পড়ল এবং নিজের ফোন বন্ধ করে রেখে দিল, কারণ কালকের দিনটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছিল। কাল সে নিজের শেষ চালটি চালতে চলেছিল, যা বিক্রমের বেঁচে থাকা জগৎটুকুও তছনছ করে দেবে। আরোহী নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল, যেখানে কালো মেঘ আবার জমা হচ্ছে, যা আসন্ন ঝড়ের সংকেত ছিল। সে নিজের মুঠি শক্ত করে বন্ধ করল এবং অনুভব করল যে এখন দয়ার সময় শেষ হয়ে গেছে এবং বিচারের সময় শুরু হয়েছে। সে জানত বিক্রম কখনো নিজের ভুল মানবে না যতক্ষণ না তাকে পুরোপুরি ভেঙে দেওয়া হয়, আর আরোহী ঠিক করে নিয়েছিল যে সে তাকে ততক্ষণ ছাড়বে না যতক্ষণ না সে নিজের আত্মার গভীর থেকে নিজের ভুল স্বীকার করে নেয়। পরের দিন সকালে সূর্য এক নতুন প্রকাশের সাথে উদিত হতে চলেছিল, যা সিংহানিয়া পরিবারের ভিত নাড়িয়ে দেবে। বিক্রম যে এখনও ঘুমেছিল তার ধারণাও ছিল না যে যখন সে উঠবে তখন তার পৃথিবী চিরতরে বদলে গিয়েছিল। তার অতীত তার দরজায় কড়া নাড়ছিল। পরের দিন সকাল সিংহানিয়া পরিবারের জন্য কেয়ামত হয়ে এলো, যখন শেয়ার বাজার খুলতেই তাদের কোম্পানির শেয়ার অতলতলে তলিয়ে গেল এবং চারদিকে হাহাকার পড়ে গেল। নিউজ চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ চলছিল যে দেশের এক নামী ব্যবসায়িক প্রতিষ্ঠান দেউলিয়া হওয়ার পথে এবং তাদের বিরুদ্ধে জালিয়াতির অনেক মামলা দায়ের করা হয়েছে। বিক্রমের অফিসের বাইরে মিডিয়া ভ্যান এবং রিপোর্টারদের ভিড় জমেছিল, যারা তাকে প্রশ্ন করার জন্য মরিয়া ছিল। কিন্তু বিক্রমের কাছে কোনো উত্তর ছিল না। তার ফোনের ঘণ্টি অনবরত বাজছিল এবং প্রতিটি কল ছিল হয় কোনো রাগী বিনিয়োগকারীর অথবা ব্যাংকের রিকভারি এজেন্টের, যারা নিজেদের টাকা ফেরত চাইছিল। বিক্রম নিজের ফোন বন্ধ করে দিল এবং নিজের আলিশান কেবিনের কোণে গুটিসুটি মেরে বসে রইল, যেন কোনো এক ভীতু বাচ্চা যে ঝড় থেকে বাঁচার চেষ্টা করছে। সে বুঝতে পারছিল না যে সাম্রাজ্যকে তার বাবা এবং ঠাকুরদা বানিয়েছিলেন তা এত তাড়াতাড়ি। সে পাগলের মতো ঘর থেকে বাইরে ছুটে বেরোল আর গাড়ি ছাড়াই রাস্তায় দৌড়াতে লাগল, কারণ তার গাড়ির চাবি কোথাও পড়ে গিয়েছিল এবং সেটার তোয়াক্কাব সে করছিল না। বৃষ্টি আবার শুরু হয়ে গিয়েছিল আর বিক্রম ভিজতে ভিজতে রাস্তায় দৌড়াচ্ছিল, ঠিক যেমন 5 বছর আগে আরোহী রাস্তায় ছিল।
আজ নিয়তি চক্র পূর্ণ করে দিয়েছিল এবং রাজা ফকির হয়ে সেই রাস্তার ধুলো মাখছিল যে রাস্তায় সে নিজের রানীর অপমান করেছিল। লোক তাকে দেখছিল আর চিনতে পারছিল যে এটি সেই বিক্রম সিংহানিয়া যে কাল পর্যন্ত লাক্সারি গাড়িতে ঘুরে বেড়াত, কিন্তু আজ তার অবস্থা কোনো ভিখারির চেয়েও অধম। হাসপাতালে পৌঁছে সে সোজা আইসিইউর দিকে দৌড়ালো, আর সেখানে ডাক্তার তাকে জানালো যে সাবিত্রী দেবী জ্ঞান ফিরে পেয়েছেন, কিন্তু তার অবস্থা এখনও আশঙ্কাজনক। বিক্রম ধীরে ধীরে ভেতরে গেল আর নিজের মায়ের বিছানার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল এবং তাদের হাত নিজের মাথায় রেখে ফুপিয়ে কাঁদতে লাগল। সাবিত্রী দেবী দুর্বল গলায় জিজ্ঞেস করলেন যে কি হয়েছে বাবা, তুমি এভাবে কেন কাঁদছ, আর রিয়া কোথায়? বিক্রম কাঁদতে কাঁদতে তাদের জানালো যে রিয়া তাদের লুটে নিয়ে পালিয়ে গেছে, আর যে বাচ্চার কথা সে বলেছিল তা কখনো ছিলই না, ওটা সব একটা মিথ্যে ছিল। সাবিত্রী দেবীর চোখে অবিশ্বাস আর যন্ত্রণা ফুটে উঠল, কারণ যে মেয়েটিকে তারা এত বিশ্বাস করেছিলেন সেই তাদের পিঠে ছুরি মেরেছে। তারপর বিক্রম নিজের পকেট থেকে সেই ভিজে যাওয়া ডিএনএ রিপোর্ট বের করল আর নিজের মাকে দেখিয়ে বলল যে মা, আমরা অনেক বড় পাপ করেছি। সে জানালো যে ওই যমজ সন্তানগুলো আমারই ছিল আর আরোহী সত্যি বলছিল, কিন্তু আমরা নিজের অহংকারে অন্ধ হয়ে নিজেরই বংশকে ঘর থেকে বের করে দিয়েছিলাম। সাবিত্রী দেবী কাঁপা কাঁপা হাতে রিপোর্টটি ছোঁয়ার চেষ্টা করলেন, আর তার চোখ থেকে অশ্রুধারা বয়ে চলল, যা তার অনুশোচনাকে ব্যক্ত করছিল। তাদের মনে পড়ল যে কিভাবে তারা সেই নবজাতক শিশুদের অচ্ছুতের মতো দেখেছিলেন, অথচ তারা ছিল তাদের নিজেদের নাতি নাতনি। সাবিত্রী দেবীর মন এই আঘাত সহ্য করতে পারছিল না যে তারা নিজের হাতে নিজেদের গৃহলক্ষ্মীকে বিদায় করে দিয়েছিলেন। মা আর ছেলে দুজনেই হাসপাতালের সেই ঠান্ডা ঘরে নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করছিল, কিন্তু তারা জানত যে এখন অনেক দেরি হয়ে গেছে। সাবিত্রী বিক্রমকে বললেন যে আমাদের আরোহীর কাছে যাওয়া উচিত আর তার পায়ে পড়ে ক্ষমা চাওয়া উচিত। হয়তো সে আমাদের সন্তানদের খাতিরে আমাদের ক্ষমা করে দেবে। কিন্তু বিক্রম জানত যে ক্ষমা চাওয়া এত সহজ হবে না, কারণ আরোহী এখন আর সেই পুরনো আরোহী নেই যে তাদের প্রতিটি ভুলকে উপেক্ষা করে দেবে। তবুও তাদের কাছে এখন আর কোনো পথ ছিল না, কারণ তারা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল, আর কেবল আরোহী তাদের বাঁচাতে পারত। শহরের অন্য প্রান্তে নিজের পেন্টহাউসে বসে থাকা আরোহীকে সমীর খবর দিল যে প্যাকেজ বিক্রমের কাছে পৌঁছে গেছে, আর সে রিয়ার পালিয়ে যাওয়ার খবরও দিল। আরোহী নিজের ব্যালকনি থেকে শহর দেখতে দেখতে কফির কাপে চুমুক দিল, আর তার মুখে একটা তৃপ্তি ছিল যা কোনো যুদ্ধ জেতার পর যোদ্ধার মুখে থাকে। সে মনে মনে ভাবল যে বিক্রম, এখন তুমি জানলে যে সত্যের আগুন মিথ্যের প্রাসাদকে কিভাবে পুড়িয়ে ছাই করে দেয়। কিন্তু তার মন এখনও পুরোপুরি শান্ত ছিল না, কারণ আসল লড়াই এখনও বাকি ছিল, যখন ওই লোকগুলো তার সামনে আসবে আর অনুনয় বিনয় করবে। আরোহী সমীরকে আদেশ দিল যে কাল সকালের জন্য আমার সব মিটিং বাতিল করে দাও, কারণ আমি আশা করছি যে কাল কিছু পুরনো অতিথি আমার সাথে দেখা করতে আসবে। সে নিজের বাচ্চাদের ঘরে গিয়ে তাদের কপালে চুমু খেল আর ভাবল যে কাল আরিয়ান আর অনন্যা হয়তো তাদের বাবার আসল রূপ দেখতে পাবে। কিন্তু সে নিজের বাচ্চাদের এই নোংরা খেলা থেকে দূরে রাখতে চাইছিল, তাই সে ঠিক করল যে সে বিক্রমের সাথে একাই দেখা করবে। বাইরে বিজলি চমকালো আর বৃষ্টি তেজ হল, যা এই সংকেত দিচ্ছিল যে কালকের দিনটি সিংহানিয়া আর বর্মাদের মধ্যে শেষ ফয়সালার দিন হবে। বিক্রম সারা রাত হাসপাতালের মেঝেতে বসে রইল আর ভাবতে লাগল যে সে আরোহীর মুখোমুখি কিভাবে হবে আর কোন শব্দে তার কাছে ক্ষমা চাইবে। তার কাছে এখন না ছিল ধন সম্পদ, না ঘর, আর না কোনো সম্মান বেঁচে ছিল, কেবল তার ভেঙে যাওয়া অস্তিত্বটুকু ছিল। সে ঠিক করল যে সে নিজের মাকে নিয়ে আরোহীর বাড়িতে যাবে, তাতে তাকে সেখানে যত অপমানই সহ্য করতে হোক না কেন। এই রাত বিক্রমের জীবনের সবথেকে লম্বা রাত ছিল, যেখানে প্রতিটি মুহূর্ত তাকে তার পাপের সাজা দিচ্ছিল, আর সে সকাল হওয়ার অপেক্ষা করছিল, যা তার ভাগ্যের ফয়সালা করবে। পরের রাতটিও তেমনই কালো আর তুফানি ছিল, যেমনটি ছিল সেই রাত যখন আরোহীকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, আর নিয়তি নিজের গল্পটি পূর্ণ করার জন্য সেই একই মঞ্চ সাজিয়েছিল। বিক্রম নিজের অসুস্থ মা সাবিত্রী দেবীকে হুইল চেয়ারে বসিয়ে পায়ে হেঁটেই বর্মা এস্টেটের বিশাল লোহার গেটের সামনে দাঁড়িয়েছিল, কারণ তাদের কাছে এখন গাড়ি বা ট্যাক্সির জন্য টাকা বেঁচে ছিল না। বৃষ্টির জল তাদের জামা থেকে চুইয়ে পড়ছিল, আর ঠান্ডায় তাদের দাঁত ঠকঠক করছিল, কিন্তু তাদের শরীরের শীতলতা তাদের আত্মার শূন্যতার সামনে কিছুই ছিল না। বিক্রম কাঁপা কাঁপা হাতে গেটের বেল বাজালো আর ইন্টারকমে নিজের নাম জানালো,
কিন্তু তার গলায় এখন আর সেই পুরনো তেজ ছিল না, বরং একজন ভিখারির মতো লাচারি ছিল। নিরাপত্তারক্ষী তাদের সন্দেহজনক চোখে দেখল আর ভেতরে ফোন করে অনুমতি চাইল। যখন বিক্রম আর সাবিত্রী দেবী বৃষ্টিতে ভিজতে ভিজতে নিজের ভাগ্যের ফয়সালার অপেক্ষা করছিল। কিছু মিনিট পর ভারী গেটটি ধীরে ধীরে খুলল আর তাদের ভেতরে আসার ইশারা করা হলো, কিন্তু কেউই তাদের ছাতা দিতে বা সাহায্য করতে এগিয়ে এলো না। বিক্রম নিজের মায়ের হুইলচেয়ার ঠেলতে ঠেলতে সেই লম্বা ড্রাইভওয়ে দিয়ে চলতে লাগল, যেখান দিয়ে একসময় তার স্ত্রী খালি পায়ে হেঁটেছিল, আর প্রতিটি পদক্ষেপে সে নিজের পাপের ওজন অনুভব করছিল। প্রাসাদের জৌলুস আর আলো তাদের চোখে বিঁধছিল, কারণ এটি সেই জায়গা যা আরোহী নিজের পরিশ্রম আর নিষ্ঠা দিয়ে বানিয়েছিল, অথচ তারা তার সব কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। তারা সদর দরজায় পৌঁছল, যেখানে মোহন কাকা দাঁড়িয়েছিলেন, আর তিনি কোনো সম্মান ছাড়াই তাদের ভেতরে আসার রাস্তা দেখালেন, যেন তারা কোনো অবাঞ্ছিত অতিথি। মার্বেলের মেঝেতে তাদের ভিজে পা আর হুইলচেয়ারের টায়ারের দাগ পড়ছিল, যা তাদের দারিদ্র্য আর মলিনতাকে প্রকাশ করছিল। হলের ভেতরের তাপমাত্রা খুব আরামদায়ক ছিল, কিন্তু বিক্রম আর সাবিত্রীর সেখানে এক অদ্ভুত শীতলতা অনুভব হচ্ছিল, যা আরোহীর উপস্থিতি থেকে আসছিল। আরোহী সিঁড়ির উপরে দাঁড়িয়েছিল, আর সে একটি সাদা রঙের শাড়ি পরেছিল, যাতে তাকে কোনো দেবীর মতো মনে হচ্ছিল, কিন্তু তার চোখে দুর্গার মতো ক্রোধ ছিল। সে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো আর সোফায় বসে পড়ল, তাদের বসার জন্য না বলেই, যা এই সংকেত দিচ্ছিল যে এখানে এখন কেবল তার ইচ্ছাই চলে। বিক্রম এগিয়ে গিয়ে আরোহীর পায়ে পড়ার চেষ্টা করল, কিন্তু আরোহী নিজের পা পিছিয়ে নিল, যেন তার কোনো নোংরা জিনিস ছোঁয়ার ভয় আছে। বিক্রম সেখানেই মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল আর ফুঁপিয়ে কাঁদতে লাগল, আর তার চোখের জল মেঝেতে পড়ছিল। বিক্রম কাঁদতে কাঁদতে নিজের পকেট থেকে সেই ভিজে যাওয়া ডিএনএ রিপোর্ট বের করল আর আরোহীর সামনে রেখে বলল যে সে সত্যিটা জানতে পেরেছে, আর সে নিজের ভুলের জন্য লজ্জিত। সে বলল যে সে একজন খুব খারাপ মানুষ, যে অন্যদের প্ররোচনায় পড়ে নিজের স্ত্রী আর বাচ্চাদের ঘর থেকে বের করে দিয়েছিল, আর এখন সে যে কোনো সাজার জন্য প্রস্তুত। সাবিত্রী দেবীও নিজের হাত জোড় করলেন আর বললেন যে আমাদের ক্ষমা করে দাও মা, কারণ একজন মা হিসেবে তিনিও নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, আর এখন তারা তাদের নাতি নাতনিকে একবার দেখতে চান। তাদের কান্না আর আকুতি সেই বিশাল হলে প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু আরোহীর মুখে কোনো ভাবান্তর হল না। সে পাথরের মূর্তির মতো বসে রইল। আরোহী খুব শান্ত গলায় বলল যে তোমার ক্ষমা তোমার পাপ ধুতে পারবে না বিক্রম, কারণ তুমি কেবল আমাকে ঘর থেকে বের করনি, বরং তুমি সেই নিষ্পাপ বাচ্চাদের জীবনকে বিপদে ফেলেছিলে। সে মনে করিয়ে দিল যে কিভাবে সেই রাতে সে যন্ত্রণায় ছটফট করছিল আর সাহায্যের ভিক্ষা চেয়েছিল, কিন্তু তখন বিক্রম আর সাবিত্রী তাকে ধাক্কা মেরে বের করে দিয়েছিলেন। আরোহী বলল যে আজ তুমি এখানে এই জন্য আসনি যে তোমার অনুশোচনা হয়েছে, বরং তুমি এসেছ কারণ তুমি ধ্বংস হয়ে গেছ আর তোমার যাওয়ার কোনো জায়গা নেই। এই সত্য বিক্রমের বুক চিরে দিল, কারণ কোথাও না কোথাও সে জানত যে যদি তার কোম্পানি না ডুবত, তবে হয়তো সে আজ নিজের ভুল স্বীকার করতে আসত না। তারপর আরোহী নিজের হাতে ধরা রিমোটের বোতাম টিপল, আর দেওয়ালের একটি বড় পর্দা সরে গেল, যার পেছনে একটি কাঁচের দেওয়াল ছিল, যেখান থেকে ভেতরের ঘরটি দেখা যাচ্ছিল। সেই ঘরে আরিয়ান আর অনন্যা খুব খুশিতে খেলা করছিল আর হাসছিল। তাদের চারপাশে অনেক খেলনা ছিল, আর তারা দুনিয়ার সব চিন্তা থেকে মুক্ত মনে হচ্ছিল। বিক্রম আর সাবিত্রীর চোখ ওই বাচ্চাদের দেখে ছানা বড়া হয়ে গেল, কারণ তারা একদম বিক্রম আর আরোহীর প্রতিচ্ছবি লাগছিল এবং খুব সুন্দর ছিল। বিক্রম ছটফট করে কাঁচের দেওয়ালের দিকে হাত বাড়াল আর বাচ্চাদের নাম ধরে ডাকল, কিন্তু সেই কাজ সাউন্ড প্রুফ ছিল, আর বাচ্চারা বাইরের কোনো আওয়াজ শুনতে পাচ্ছিল না। এটি আরোহীর সবথেকে বড় সাজা ছিল, যে সে তাদের দেখাচ্ছিল ঠিকই, কিন্তু তাদের ছোঁয়ার বা তাদের সাথে কথা বলার অধিকার দিচ্ছিল না। আরোহী কঠোরভাবে বলল যে এই বাচ্চারা তোমার নয় বিক্রম, এরা কেবল আমার, কারণ আমি এদের একা বড় করেছি আর নিজের রক্ত জল করা পরিশ্রমে মানুষ করেছি। সে বলল যে এই বাচ্চাদের জানাও নেই যে তাদের বাবাকে, আর আমি চাই যে তারা কখনো না জানুক, কারণ তোমার মতো বাবা হওয়া অনাথ হওয়ার চেয়েও খারাপ। বিক্রম কাছে মক্ষী মারল আর চিৎকার করে বলল যে আমাকে আমার বাচ্চাদের সাথে দেখা করতে দাও, আমি ওদের বাবা। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাকে তক্ষুনি পিছিয়ে দিল আর তাকে মাটিতে আছড়ে ফেলল। সাবিত্রী দেবীও কাঁদতে কাঁদতে বলছিলেন যে আমাকে একবার ওদের কোলে নিতে দাও,
কিন্তু আরোহী সাফ মানা করে দিল আর বলল যে তুমি সেই রাতে ওদের আবর্জনা ভেবে ফেলে দিয়েছিলে, তাই এখন ওদের হিরে ভেবে চাওয়ার কোনো অধিকার নেই। তখনই হলের সদর দরজা খুলল আর পুলিশের কিছু আধিকারিক ভেতরে এলেন, যাদের সাথে হাত কড়া পড়া অবস্থায় রিয়াও ছিল, যে ভীষণভাবে কাঁদছিল আর চিৎকার করছিল। পুলিশ ইন্সপেক্টর আরোহীকে সালাম করলেন আর জানালেন যে ম্যাডাম, আপনার দেওয়া তথ্য একদম সঠিক ছিল। আমরা এই মহিলাকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করেছি, যখনই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিল। রিয়া বিক্রমকে দেখল আর সাহায্যের জন্য চিৎকার করল, কিন্তু বিক্রম তার দিকে ঘৃণার চোখে তাকাল, কারণ এই সেই মহিলা যে তার সব কিছু ধ্বংস করে দিয়েছিল। আরোহী পুলিশকে ধন্যবাদ জানালো আর বলল যে রিয়া যে তছরূপ আর জালিয়াতি করেছে তার সব প্রমাণ উকিলদের কাছে আছে, আর একে কঠোর থেকে কঠোরতম সাজা দিতে হবে। রিয়াকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো আর তার চিৎকার রাতের নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হতে লাগল। আরোহী তারপর বিক্রম আর সাবিত্রীর দিকে তাকালো, যারা এখন পুরোপুরি ভেঙে পড়েছিল, আর তাদের বলল যে আমি রিয়াকে সাজা দিয়ে দিয়েছি, কিন্তু তোমাদের সাজা জেল নয়। তোমাদের সাজা হলো এই যে তোমরা তোমাদের বাকি জীবন সেই দারিদ্র্য আর অসহায়তায় কাটাবে, যে অবস্থায় তোমরা আমাকে ছাড়তে চেয়েছিলে, আর প্রতিটি মুহূর্তে এটি মনে করবে যে তোমরা কি হারিয়েছ। সে স্পষ্ট করে দিল যে সে তাদের এক পয়সাও দেবে না, আর না তাদের কোম্পানিকে বাঁচাবে, কারণ তাদের নিজেদের লড়াই নিজেদের লড়তে হবে। আরোহী বলল যে আজ থেকে তোমাদের দুজনের জন্য এই ঘর আর আমার জীবনের দরজা চিরতরে বন্ধ, এবং যদি তোমরা পুনরায় এখানে দেখা দাও তবে পরিণাম খুব খারাপ হবে। বিক্রম শেষবারের মতো আরোহীর পা ধরার চেষ্টা করল আর বলল যে মা অসুস্থ, অন্তত তাদের চিকিৎসার জন্য সাহায্য করো, আমি তোমার ঋণ সারা জীবন শোধ করব। কিন্তু আরোহী পিছিয়ে গিয়ে বলল যে সেই রাতে আমার কাছেও বাচ্চাদের দুধের জন্য টাকা ছিল না। তখন তুমি কি করেছিলে, তোমার কি মনে আছে? সে মোহন কাকাকে ইশারা করল, আর তিনি নিরাপত্তা রক্ষীদের আদেশ দিলেন যে এই দুজনকে তক্ষুনি বাইরে বের করে দেওয়া হোক। রক্ষীরা বিক্রম আর সাবিত্রীকে ধরে ফেলল আর তাদের টেনে হিঁচড়ে সদর দরজার দিকে নিয়ে যেতে লাগল, যখন তারা অনবরত দয়ার ভিক্ষা চাইছিল। এই দৃশ্যটি একদম সেরকমই ছিল যেমনটি 5 বছর আগে হয়েছিল, শুধু চরিত্রগুলো বদলে গিয়েছিল আর ন্যায়ের চক্র পূর্ণ হয়েছিল। তাদের বৃষ্টির কাদামাখা রাস্তায় ফেলে দেওয়া হলো, আর তাদের পেছনে বার্মা এস্টেটের বিশাল গেট সজোরে বন্ধ হয়ে গেল, যা তাদের আর তাদের অতীতের মধ্যে এক দেওয়াল হয়ে দাঁড়াল। বিক্রম কাদায় পড়ে নিজের মাকে দেখছিল, যে এখন অচৈতন্য হয়ে গিয়েছিল, আর সে বুঝতে পারছিল যে এখন তার কাছে কাঁদা ছাড়া আর কোনো পথ বেছে নেই। সে সেই বন্ধ গেটের দিকে তাকালো আর অনুভব করল যে স্বর্গের দরজা তার জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে, আর এখন তাকে নরকেই বাঁচতে হবে। বৃষ্টি তাদের ওপর ঝরছিল, কিন্তু এখন এই বৃষ্টি তাদের শুদ্ধ করছিল না, বরং তাদের অস্তিত্বকে মিটিয়ে দিচ্ছিল। ভেতরে আরোহী আবার কাচের দেওয়ালের কাছে গেল আর নিজের বাচ্চাদের খেলতে দেখতে লাগল, কিন্তু তার চোখ থেকে এখন জল বেরিয়ে এলো, যা সে অনেকক্ষণ ধরে আটকে রেখেছিল। এই চোখের জল দুঃখের ছিল না, বরং একটি অধ্যায় শেষ হওয়ার স্বস্তির ছিল, কারণ সে নিজের আর নিজের বাচ্চাদের অপমানের বদলা নিয়েছিল। মোহন কাকা তার কাঁধে হাত রাখলেন আর বললেন যে আপনি ঠিকই করেছেন মা, কারণ সাপকে দুধ খাওয়ালে সে আবারও দংশন করে। আরোহী নিজের চোখের জল মুছল আর বলল যে এখন আমাকে নিজের বাচ্চাদের ভবিষ্যতের দিকে নজর দিতে হবে, কারণ অতীতের ছায়া এখন আমাদের ওপর থেকে সরে গেছে। সে লাইট বন্ধ করল আর ওপরে নিজের বাচ্চাদের কাছে চলে গেল, যেখানে কেবল ভালোবাসা আর খুশি ছিল। সময়ের চাকা নিজের গতিতে ঘুরতে থাকল, আর 1 বছরের সময় চোখের পলকে কেটে গেল, যা সিংহানিয়া পরিবার আর আরোহীর কপাল পুরোপুরি বদলে দিয়েছিল। যে বিশাল সিংহানিয়া ম্যানশনে একসময় পার্টির চৌলুস আর হাসির আওয়াজ শোনা যেত, আজ সেখানে নিস্তব্ধতা ছেয়েছিল, আর তার সদর দরজায় ব্যাংকের নিলামের বোর্ড লাগানো ছিল। শহরের খবরের কাগজে এখন আর সিংহানিয়া গ্রুপের ধ্বংসের খবর ছাপানো হতো না, কারণ মানুষ তাদের ভুলে গিয়েছিল, আর তারা এখন ইতিহাসের পাতায় একটি ব্যর্থ অধ্যায় হয়ে রয়ে গিয়েছিল। বিক্রম আর তার মা সাবিত্রী দেবী এখন শহরের একটি নোংরা আর ভিড়াক্রান্ত এলাকার ছোট এক খুপড়ি ঘরে থাকতে বাধ্য হচ্ছিলেন, যেখানে সূর্যের আলো খুব কষ্টে পৌঁছাত। এটি সেই জায়গা যেখানে থাকা লোকেদের বিক্রম একসময় পোকামাকড় ভাবত, কিন্তু আজ সে নিজেই তাদেরই মধ্যে নিজের পরিচয় লুকিয়ে বাঁচার চেষ্টা করছিল। বিক্রম এখন আর সেই স্যুট বুট পরা অহংকারী বিজনেসম্যান ছিল না, বরং তার মুখে ধুলো আর ঘামের স্তর জমে থাকত, আর তার জামা কাপড় জায়গায় জায়গায় ছেঁড়া ছিল।
সে নিজের অসুস্থ মায়ের ওষুধ আর দুবেলা ভাতের সংস্থান করার জন্য একটি নির্মাণস্থলে মজুরির কাজ করত, যেখানে তাকে সারাদিন ভারী ইট বইতে হতো। তার হাত, যা আগে কেবল চেক সই করার জন্য উঠত, এখন তা ফোসকায় ভরে গিয়েছিল, আর তার কোমর ভারী বোঝা বইবার কারণে ঝুঁকে গিয়েছিল। রোজ যখন সে কাজ থেকে ফিরত, তখন তার শরীর যন্ত্রণায় ভেঙে পড়ত, কিন্তু তার থেকেও বেশি যন্ত্রণা তার আত্মায় হতো যখন সে নিজের মাকে কাশতে দেখত। সাবিত্রী দেবী এখন পুরোপুরি শয্যাশায়ী ছিলেন, আর তাদের কাছে চিকিৎসার জন্য টাকা ছিল না, তাই তিনি কেবল ভগবানের কাছে নিজের মরণ প্রার্থনা করতেন। একদিন যখন বিক্রম রাস্তার ধারে একটি ঠেলাগাড়িতে সস্তা খাবার খাচ্ছিল, তখন তার নজর সামনে একটি ইলেকট্রনিক দোকানে চলতে থাকা টিভির ওপর পড়ল, যেখানে একটি নিউজ চ্যানেলে লাইভ টেলিকাস্ট চলছিল। স্ক্রিনে আরোহী বর্মার ছবি ছিল, যে একটি নতুন হাসপাতালের উদ্বোধন করছিল, আর তার মুখে সেই আত্মবিশ্বাস আর জেল্লা ছিল যা সফলতার নিদর্শন হয়। অ্যাঙ্কার জানাচ্ছিল যে বর্মা গ্রুপ দেউলিয়া হয়ে যাওয়া সিংহানিয়া গ্রুপের পুরনো জমিটি কিনে নিয়েছে, আর সেখানে গরিব আর অনাথ বাচ্চাদের জন্য একটি বিনামূল্যে সুপার স্পেশালিটি হাসপাতাল বানিয়েছে। এই খবর শোনা মাত্রই বিক্রমের হাত থেকে গ্রাস পড়ে গেল, আর তার চোখে জল এসে গেল, কারণ এটি সেই জমি ছিল যাকে সে নিজের শান মনে করত। আরোহী তার উত্তরাধিকার কিনে নিয়ে তাকে একটি মহৎ কাজে বদলে দিয়েছিল, যাতে বিক্রম নিজের চোখেই আরও ছোট অনুভব করল। আরোহী সেই হাসপাতালের নাম রেখেছিল নবজীবন, যা এই বিষয়ের প্রতীক ছিল যে প্রত্যেকের জীবনে একটি নতুন সুযোগ পাওয়া উচিত, যেমনটি সে পেয়েছিল। উদ্বোধন অনুষ্ঠানের সময়ে যখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করলেন যে তিনি এই জমিটি কেন বেছে নিলেন, তখন তিনি খুব শালীনতার সাথে জবাব দিলেন যে এই জায়গাটি তাকে মনে করিয়ে দেয় যে অহংকার মানুষকে কিভাবে ধ্বংস করতে পারে। আরোহী নিজের অতীতের তিক্ততাকে সমাজ সেবায় বদলে দিয়েছিল, আর এখন সে শহরের সবথেকে সম্মানিত আর প্রভাবশালী মহিলা হয়ে উঠেছিল, যাকে মানুষ দেবীর মতো পুজো করত। সে জানত যে বদলা নেওয়ার সবথেকে ভালো উপায় হলো এই যে আপনি আপনার শত্রুর চেয়ে ভালো হয়ে দেখান, আর সে এটিই করে দেখিয়েছিল। বিক্রম ভিড়ের মধ্যে দাঁড়িয়ে টিভি স্ক্রিন দেখছিল, আর তার গর্ব আর লজ্জা দুটোরই এক মিলিত অনুভূতি হচ্ছিল। অন্যদিকে রিয়াকে আদালত জালিয়াতি আর তসরূপের অভিযোগে 7 বছরের সশ্রম কারাদণ্ড শুনিয়েছিল, আর সে এখন জেলের 4 দেওয়ালের পেছনে নিজের পাপের সাজা কাটছিল। জেলের কঠিন জীবন আর সেখানকার কড়াকড়ি তার অহংকারকে পুরোপুরি ভেঙে দিয়েছিল, আর এখন সে একজন সাধারণ কয়েদির মতো দিন গুনত। তার এখন বিক্রমের কথা মনে পড়ত, আর তার আফসোস হতো যে সে লোভের বশবর্তী হয়ে এমন একজনকে ছেড়ে দিল যে হয়তো তাকে সত্যি ভালোবাসত। রিয়া আর বিক্রম দুজনেই নিজ নিজ উপায়ে সেই কর্মফল ভোগ করছিল, যা তারা 5 বছর আগে বুনেছিল। নিয়তি এটি প্রমাণ করে দিয়েছিল যে মন্দ যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত জয় সবসময় সত্য আর সুন্দরেরই হয়। আরোহীর জীবন এখন কেবল ব্যবসায় সীমাবদ্ধ ছিল না, বরং সে নিজের মনোযোগ নিজের সন্তান আরিয়ান আর অনন্যার মানুষ করার ওপর পুরোপুরি নিবদ্ধ করেছিল। সে নিশ্চিত করত যে তার বাচ্চারা যেন দুনিয়ার সব সুখ সুবিধা পায়, কিন্তু সেই সাথে তাদের ভালো সংস্কারও দেওয়া হয়, যাতে তারা কখনো তাদের বাবার মতো না হয়ে ওঠে। আরিয়ান আর অনন্যা এখন 6 বছরের হয়ে গিয়েছিল, আর তারা নিজের মায়ের মতোই বুদ্ধিমান আর সমজদার ছিল, যারা নিজের মায়ের চোখের আড়ালে থাকা যন্ত্রণাও বুঝে নিত। আরোহী তাদের কাছে কখনো তাদের বাবার নামে খারাপ কিছু বলেনি, বরং সে তাদের বলেছিল যে তাদের বাবা এক দূর দেশে গিয়েছেন আর হয়তো কখনো ফিরে আসবেন না। সে চাইছিল যে তার বাচ্চারা যেন ঘৃণার ছায়ায় বড় না হয়ে বরং ভালোবাসা আর সম্মানের পরিবেশে বড় হয়। এক বিকেলবেলা আরোহী নিজের পেন্টহাউসের বিশাল ব্যালকনিতে বাড়িয়ে অস্তগামী সূর্য দেখছিল, আর তার হাতে কফির মগ ছিল। ঠান্ডা হাওয়া তার চুল উড়িয়ে দিচ্ছিল, আর তাকে সেই পুরনো আরোহীর কথা মনে করিয়ে দিচ্ছিল যে একসময় বৃষ্টিতে ভিজতে ভিজতে এই শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছিল। আজ সেই শহর তার পায়ের তলায় ছিল, কিন্তু তার মনে কোনো অহংকার ছিল না, বরং এক গভীর শান্তি ছিল যে সে নিজের লড়াই নিজে লড়েছে আর জিতেছে। সে অনুভব করল যে জীবনের সবথেকে বড় জয় অন্যকে হারানো নয়, বরং নিজেকে হারানো থেকে বাঁচানো। সে নিজের অতীতের ক্ষতগুলো সারিয়ে তোলার জন্য সময়কেই সবথেকে ভালো মলম বলে মেনে নিয়েছিল, আর এখন সে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল। তখনই পেছন থেকে আরিয়ান আর অনন্যা দৌড়ে এলো,
আর তারা তাদের মাকে জড়িয়ে ধরল, যাতে আরোহীর মুখে এক মিষ্টি হাসি ফুটে উঠল। অনন্যা জিজ্ঞেস করল যে, মা, তুমি কি ভাবছ? তখন আরোহী তাকে কোলে তুলে নিল আর বলল যে, আমি ভাবছি যে আমরা কত ভাগ্যবান। আরিয়ান নিজের মায়ের হাত ধরে বলল যে, যখন আমি বড় হব তখন আমিও তোমার মতো এক বড় মানুষ হব আর লোকেদের সাহায্য করব। আরোহী নিজের ছেলের মাথায় হাত বুলিয়ে দিল আর বলল যে, বড় মানুষ হবার চেয়ে বেশি জরুরি হল তুমি যেন একজন ভালো মানুষ হও। এটি সেই শিক্ষা ছিল যা আরোহী নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকে শিখেছিল, আর সে নিজের আগামী প্রজন্মকে এই উত্তরাধিকারী দিয়ে যেতে চাইছিল। একই বিকেলে বিক্রম কাজ থেকে ফিরছিল, আর তার রাস্তা বর্মা টাওয়ারের সামনে দিয়েই যেত, যা সে প্রায়ই এড়িয়ে যাওয়ার চেষ্টা করত। কিন্তু আজ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকার কারণে তার নজর সেই গগনচুম্বী অট্টালিকার সবথেকে ওপরের তলায় পড়ল, যেখানে আলো জ্বলছিল। সে জানত যে সেখানে আরোহী আর তার বাচ্চারা থাকে, যারা হয়তো এই মুহূর্তে খুশিতে ভরা মুহূর্ত কাটাচ্ছে। বিক্রমের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, আর সে সেখানেই রাস্তায় দাঁড়িয়ে হাত জোড় করল এবং মনে মনে আরোহীর কাছে আর ভগবানের কাছে ক্ষমা চাইল। সে মেনে নিল যে এটিই তার নিয়তি, আর তাকে এভাবেই জ্বলতে হবে যাতে তার আত্মা শুদ্ধ হতে পারে। সিগন্যাল সবুজ হয়ে গেল, আর বিক্রম ভারী পায়ে অন্ধকারের দিকে চলতে লাগল, যেখানে তার অসুস্থ মা আর দারিদ্র্য তার অপেক্ষা করছিল। সাবিত্রী দেবীর অবস্থা দিনের পর দিন খারাপ হতে থাকল, আর এক রাতে তিনি বিক্রমের হাত নিজের হাতের মধ্যে নিয়ে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মরার সময় তার চোখে কেবল আফসোস ছিল যে তিনি নিজের নাতিনাতনির মুখ দেখতে পারলেন না, আর নিজের ছেলেকে এই অবস্থায় একা ছেড়ে চলে যাচ্ছেন। বিক্রম নিজের মায়ের লাশের পাশে বসে সারা রাত ধরে কাঁদল, কারণ এখন সে এই পৃথিবীতে পুরোপুরি একা হয়ে গিয়েছিল। সে নিজের মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া খুব সাধারণভাবেই সম্পন্ন করল, যাতে কোনো আত্মীয় বা বন্ধু সামিল হল না। চিতার আগুনের দিকে তাকিয়ে বিক্রম কসম খেল যে সে তার বাকি জীবন প্রায়শ্চিত্তে কাটাবে আর কখনো কারও মন্দ করবে না। আরোহী যখন সাবিত্রী দেবীর মৃত্যুর খবর পেল, তখন সে এক মুহূর্তের জন্য নিজের চোখ বন্ধ করল আর তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করল। সে নিজের মনে কারোর জন্য ঘৃণা পোষণ করে রাখেনি, তাই সে বিক্রমের সাহায্যের জন্য বেনামে কিছু টাকা পাঠিয়ে দিল, যাতে অন্ত্যেষ্টিক্রিয়া ঠিকঠাকভাবে সম্পন্ন হয়। এটি আরোহীর মহানুভবতা ছিল যে সে নিজের শত্রুর মায়েরও সম্মান করল, যদিও সে বিক্রমকে এটি কখনো জানতে দেয়নি যে সাহায্য কে পাঠিয়েছে। সে জানত যে বিক্রমের আত্মসম্মান আগেই মারা গেছে, আর সে তাকে আরও লজ্জিত করতে চাইছিল না। এই ঘটনাটি আরোহীকে আরও শক্তিশালী করে তুলল, আর সে অনুভব করল যে ক্ষমা করে দেওয়াই সবথেকে বড় সাজা আর সবথেকে বড় মুক্তি। বর্মা গ্রুপ এখন কেবল একটি কোম্পানি নয়, বরং একটি বিপ্লব হয়ে উঠেছিল, যা মহিলাদের সশক্তিকরণের জন্য অনেক পরিকল্পনা শুরু করেছিল। আরোহী প্রায়ই সেমিনার আর সম্মেলনে যেত, আর সেখানে নিজের গল্প ভাগ করে নিত, যাতে অন্য মহিলারা তার থেকে প্রেরণা পেতে পারে। সে বলতো যে একজন নারী ততক্ষণ পর্যন্ত দুর্বল যতক্ষণ সে নিজেকে দুর্বল ভাবে, কিন্তু যেদিন সে নিজের শক্তি চিনে নেয় সেদিন সে পুরো দুনিয়াকে নাড়িয়ে দিতে পারে। তার কাহিনী সোশ্যাল মিডিয়ার ম্যাগাজিনের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল, আর সে লক্ষ লক্ষ মানুষের কাছে এক আদর্শ হয়ে উঠেছিল। আরোহী প্রমাণ করে দিয়েছিল যে একজন একাকী মা আর একজন পরিত্যক্ত স্ত্রী বেচারি হয় না, বরং সে একজন যোদ্ধা হয়। বছরের পর বছর কেটে গেল, আর আরিয়ান ও অনন্যা বড় হয়ে নিজের মায়ের ব্যবসায় হাত বাড়াল এবং তারা বার্মা গ্রুপকে নতুন উচ্চতায় পৌঁছে দিল। আরোহী এখন অবসর নিয়েছিল আর নিজের বেশিরভাগ সময় বাগান করা আর সমাজসেবায় কাটাত। সে প্রায়ই নিজের বাড়ির বাগানে বসে নিজের জীবনের সফরকে মনে করত, যে কিভাবে এক তুফানি রাত তার জীবন বদলে দিয়েছিল। যদি সেই রাতে বিক্রম তাকে ঘর থেকে বের না করত, তবে হয়তো সে আজও এক সাধারণ গৃহিণী থাকত আর নিজের ক্ষমতাকে কখনো জানতে পারত না। কখনো কখনো খারাপ দুর্ঘটনা আমাদের আসল গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য জরুরি হয়, আর আরোহীর জীবন এর জ্বলজ্জন্ত প্রমাণ ছিল। গল্পের শেষ হলো এক সুন্দর সকালের সাথে, যখন আরোহী তার পুরো পরিবারের সাথে জলখাবার খাচ্ছিল আর ঘরে হাসি ঠাট্টার পরিবেশ ছিল। সে জানলা দিয়ে বাইরে দেখল যে বৃষ্টি হচ্ছে, কিন্তু আজ এই বৃষ্টি তাকে ভয় দেখাচ্ছিল না, বরং তাকে এক সুখদ অনুভূতি দিচ্ছিল। সে অনুভব করল যে জীবনও ঋতুর মতো, কখনো রোদ তো কখনো ছায়া, কিন্তু যে মানুষ প্রতিটি ঋতুতে অটল হয়ে দাঁড়িয়ে থাকে সেই আসল বিজয়ী হয়। আরোহী নিজের বাচ্চাদের দেখল আর মনে মনে ভগবানের শুকরিয়া আদায় করল যে তিনি তাকে এত কিছু দিয়েছেন। সে নিজের কফির শেষ চুমুক দিল আর এক সন্তুষ্ট হাসির সাথে নতুন দিনের শুরু করল। আর কোথাও দূরে শহরের এক কোণে এক বৃদ্ধ মজুর বৃষ্টিতে ভিজতে ভিজতে নিজের কাজ করছিল, যার মুখে বলি রেখা ছিল আর চোখে এক শূন্যতা ছিল। সে বিক্রম ছিল,
যে এখন নিজের অতীতকে ভুলে কেবল বাঁচার জন্য বেঁচেছিল আর নিজের প্রতিটি নিঃশ্বাসের সাথে নিজের পাপের প্রায়শ্চিত্ত করছিল। তার গল্পটি একটি শিক্ষা হয়ে রয়ে গিয়েছিল যে অহংকার আর লোভের শেষ সবসময় খারাপ হয়। আরোহী আর বিক্রম দুটি আলাদা মেরু ছিল, যারা এক সময় এক ছিল, কিন্তু কর্ম তাদের আলাদা করে দিয়েছিল। একজন সংঘর্ষ করে নিজের স্বর্গ বানালো আর অন্যজন অহংকারে নিজের স্বর্গ হারালো। আর এটাই জীবনের শাশ্বত সত্য, যে যেমন আমরা বুনি তেমনই আমরা কাটি।